হ্যালো লিসেনার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন একটি গল্পে। আজকের গল্পটি পাঠিয়েছেন নূরজাহান আক্তার আলো। সম্পাদনার দায়িত্বে আছেন জীবন ভাই, আর কণ্ঠে আছে আমি ইফতি। চলুন শুরু করা যাক। শালা কুত্তা জামাই, তুই মেয়ে পাস নিয়ে বিয়ে করার জন্য আমার মতো ভদ্র মেয়েকেই তোর বিয়ে করতে হলো। এবার দেখ, আমি তোরে এমন থেরাপি দিব যে জীবনে আর বিয়ের কথা বলবি না। ফাজিল পোলা, তোর বিয়ে করার স্বাদ মিটে দেবো আমি। তোর জন্য বাপি আমাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিল। বারান্দাতে পালাতে গিয়েও দেখি ওখানেও লোক দাঁড় করে রাখছে। দাঁড়া, তোরে আমি এমনভাবে থেরাপি দিব যে তুই জীবনে কল্পনাও করতে পারবি না। উগান্ডা কালা কুমির। উপরের কথাগুলো সদ্য বিয়ে করে আসা বউ রুহি চৌধুরী তার বর জোভান মেহরুব মুগ্ধকে উদ্দেশ্য করে বলল, আর বেচারা বরটা বউয়ের মুখের দিকে তাকিয়ে ভাবছে আসলে কি হচ্ছে। রুহি খাটের উপরে বসে থেকে কথাগুলো বলছিল। মুগ্ধ হা হয়ে রুহির মুখের দিকে তাকিয়ে আছে। রুহি এবার আরও রেগে গেছে মুগ্ধের চুপ করে থাকাতে। রুহি বিছানা থেকে উঠে মুগ্ধের সামনে দাঁড়ালো আর মুগ্ধর মাথার পাগড়িটা নিয়ে এক আছাড় দিল। ফাজিল পোলা, আমার সাথে মশকরা করস? কথা কি মুখে আসে না তোর? নাকি তোতলা, নাকি তেলাপোকা থেরাপি দিব তোকে? আপনি এসব কি বলছেন? আমার আমার তো কিছু মাথায় ঢুকছে না। আর এভাবে কথা বলছেন কেন? তোর মাথায় এখন থেকে এটা ঢুকিয়ে নিয়ে যে প্রথমত, 1, আমাকে টাচ করা যাবে না। 2, আমার কোনো কাজে বাধা দেওয়া যাবে না। 3, আমার সব দুষ্টুমিতে আমাকে সাহায্য করতে হবে। 4, পড়াশোনা আমার মাথায় ঢোকে না, আর এটাও আর করতে চাই না আমি। এসব কথা যদি এদিক ওদিক করলে তুই বুঝবি রুহি চৌধুরী কী জিনিস। আমার এত সুন্দর দুষ্টুমি ভরা জীবনটাকে এইভাবে বন্দি জীবন করবি ভেবেছিলি? কিন্তু আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, সেটা ভাবলি কি করে? এইসব কথা খুব সুন্দর করে তোর মাথায় ঢুকিয়ে নে। আর আমি ঘুমাতে খুব ভালোবাসি। আমার ঘুমের ডিস্টার্ব হলে তোরে আর বাঁচিয়ে রাখবো না। মুগ্ধ একগাল হেসে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আর রুহি বিছানায় 4 হাত পা ছাড়িয়ে ঠাস করে শুয়ে পড়ল। আর মুগ্ধ মনে মনে বলছে, ডেভিল রানী, আপনি কত দুষ্টুমি করতে পারেন আমিও দেখতে চাই। আপনার দুষ্টুমি যত বাড়বে আমার রোমান্টিকতার সেই লেভেলেও হবে। আমি দেখতে চাই আমার দুষ্ট বউটা কত রকমের দুষ্টুমি করতে পারে। তোমাকে এই জন্য আমার কাছে নিয়ে আসা ডেভিল রানী। এবার তুমি বুঝবে তোমার একমাত্র হাজবেন্ড মুগ্ধ কি জিনিস। এতক্ষণ কিছু বলিনি কারণ আমি দেখতে চেয়েছিলাম আমি দুষ্টু রানীটাকে কত স্পিডে কথা বলতে পারে, সেটা দেখার জন্য। রুহি, তোমার এই রাগিয়া দুষ্টুমি দেখেই আমি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমি আমার রানী বানিয়েছি। সারা জীবন আমার বাহু ধরে তোমাকে বন্দি করে রাখবো। মুগ্ধ রুম থেকে বের হয়ে রুহি ওভাবেই শুয়ে ঘুমিয়ে গেছে। মুগ্ধ রুহিকে একবার ডাকলো, কিন্তু রুহির কোনো সারা শব্দ নেই দেখে আবার ডাকলো। এবার মুগ্ধ পাশের গ্লাস থেকে পানি নিয়ে রুহির মুখের ওপর মারল। আর রুহি চিৎকার করে, ইয়া খোদা, ছাদ কি ফুটো হয়ে গেছে নাকি? আমাকে বাঁচাও, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, বাপি আমাকে বাঁচাও। আরে তোমার হাজবেন্ডের বাইরে তো দুর্বল করে বানানো না যে ছাদ ফুটো হয়ে যাবে। না, ওঠো, ড্রেসটা চেঞ্জ করে কিছু খেয়ে তারপর ঘুমাবে। নাও তাড়াতাড়ি ওঠো। কুত্তা জামাই, তোর এত বড় সাহস, তুই আমার ঘুম নষ্ট করলি? তোকে তো আমি। রুহি নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে মুগ্ধর গলাতেই কামড় বসিয়ে দিল। আর মুগ্ধ হুট করে কামড় বসাবে সেটা কল্পনাও করেনি। মুগ্ধ চোখ বন্ধ করে নিল। রুহি খুব জোরে কামড়ে ধরছে, আর মুগ্ধ গলা কামড়ে ধরে থাকা অবস্থায় আবার ঘুমিয়ে গেছে। রুহি পড়ে যেতে নিলে মুগ্ধ রুহি ধরে ফেলে। রুহিকে সুন্দর করে শুইয়ে দিয়ে রুহির শরীরের গয়নাগুলো খুলে দিল, মাথায় থেকে ওড়নাটা ফেলে দিল। আর মুগ্ধ রুহির দিকে তাকিয়ে হেসে দিল। পাগলিটা শুধু মাথাতেই বড় হয়েছে, বুদ্ধি বলতে কিছু নেই। তুমি যে আমার গলাতে কামড় বসালে, এই জন্য কালকে ভাবিরা সবাই তোমাকে লজ্জায় ফেলবে, আর আমি তোমার সেই লজ্জা মাখা মুখটা দেখব। এটা ভাবলে আমার হাসি পাচ্ছে। হে খোদা, আমার ডেভিল রানীটার রাগটা একটু কমিয়ে দাও। ইস রে, দুষ্টটাকে দেখতে কতটা মায়াবী। এখন এই মুখটা দেখলে কে বলবে এই মেয়েটা এত দুষ্টু। মুগ্ধ রুহিকে এক সাইডে শুয়ে দিয়ে পাশেই মুগ্ধ শুয়ে পড়ল আর রুহির দিকে তাকিয়ে আছে। একটা সময় মুগ্ধ ঘুমিয়ে গেল। রাত প্রায় 2টার দিকে মুগ্ধ ঘুম ভেঙে গেল। ওর নিজের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে মুগ্ধ আসলে কোন পজিশনে শুয়ে আছে। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে দেখল রুহি মুগ্ধর গলায় মুখ রেখে আরামসে ঘুমাচ্ছে, আর একটা হাত দিয়ে মুগ্ধর গলা জড়িয়ে আছে। রুহির একটা পা মুগ্ধর পেটের ওপর। মুগ্ধ এবার কোনো রকমভাবেই নিজেকে ছাড়াতে পারেনি। আর কেউ শরীরে টাচ করলে মুগ্ধর ঘুম আসে না, বাট রুহির বেলাতে আলাদা একটা অনুভূতি ফিল করছে। রুহির নিঃশ্বাস মুগ্ধকে শরীরে একটা কারেন্ট সৃষ্টি করছে।
মুগ্ধ নিজেকে কন্ট্রোল করে রুহিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেল। সকালবেলা রুহির চিৎকারে ঘুম ভাঙল। যদিও রুহির ঘুম ভাঙার আগেই মুগ্ধকে নিজের থেকে ছাড়িয়ে মাঝখানে বালিশ রেখে দিয়েছিল। কারণ রুহি যেটা নিয়ে তুলকালাম করবে মুগ্ধ সেটা অজানা কিছু না। মুগ্ধ বিছানায় উঠে বসতেই রুহি এসে মুগ্ধর গলা চেপে ধরল। আমার গয়নাগুলো তুই চুরি করে বেঁচে দিয়েছিস। আরে ইয়ার, তোমার গয়না ওই যে ড্রেসিং টেবিলে আছে, ড্রয়ারে আছে। রাতে তোমার ঘুমাতে সমস্যা হবে জন্য আমি খুলে রেখেছিলাম। আর মেয়ে মানুষের গয়না নিয়ে আমি কি করব? খুলেছিস না ওগুলো চুরি করার মতলব? আমি বুঝি না মনে করেছিস? সব বুঝি। বেশি কথা বললে আমার যেরকম চুরি করা গয়না খুলে দিয়েছিস, আমি কিন্তু তোকে চুরি করে আমার গয়নাগুলো পরিয়ে নেটে ছেড়ে দেব। তখন বুঝবি মজা কাকে বলে। একথা বলে রুহি হনহন করে চলে গেল। ইয়া খোদা, আমি এ কোন এলিয়েনের প্রেমে পড়েছি? ওইদিকে রুহি ওয়াশরুম থেকে চিৎকার করছে আর গান গাইছে। এবার মুগ্ধ অবাক হয়ে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে আছে। আর রুহি ওয়াশরুমের ভিতরে শাওয়ার ছেড়ে দিয়ে ওরাথোরা নাচছে আর গান গাইছে। চোখে চোখে কথা হবে, ঠোঁটে ঠোঁটে নাড়া দেবে, ভালোবাসাবাসি আর হবে না। শত রাত জাগা হবে, থালে ভাত জমা রবে, খাওয়া দাওয়া কিছু মজা হবে না। আমার এই বাজে স্বভাব কোনোদিন যাবে না। মুগ্ধ হাঁ করে এতক্ষণ রুহির গান শুনছিল। ওর হুঁশ আসে ওয়াশরুমের দরজা খোলার শব্দে। মুগ্ধ চোখ বড় বড় করে তাকিয়ে আছে রুহির দিকে। আর রুহি নিজের মতো করে চুলের টাওয়াল পেঁচিয়েছে আর কালো 3/4 প্যান্ট আর গোলাপি টপস পরে বের হয়েছে। এই মেয়েকে দেখে কেউ বলবে না কালকে ওনার বিয়ে হয়েছে আর ওনার বর সশরীরে ওনার সামনে বসে আছে। মুগ্ধর অবাক হওয়া এখনও শেষ হয়নি। আচ্ছা, তুমি ওয়াশরুমে এত চিৎকার করে গান করছিলে কেন? ওটা চিৎকার করে গান গাওয়া বলে না, এটাকে বাথরুম সং বলে। আর এই বাথরুম সং না করলে আমি শাওয়ার নিতে পারি না। আপনিও শাওয়ার ছেড়ে ওরা নাচবেন আর গান গাইবেন, দেখবেন মনটাই কেমন ফুরফুরা হয়ে গেছে। চাইলে আমার শ্রোতা বন্ধুরাও করতে পারেন, ট্রাই করে দেখে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। মুগ্ধ বলল, এইসব পাগলের কাজ আমার দরকার নেই। তোর এত বড় সাহস, তুই আমাকে পাগল বললি? তোকে আমি। রুহি ওর মাথায় থেকে টাওয়ালটা খুলে মুগ্ধের মাথায় জড়িয়ে দিল আর ড্রেসিং টেবিলের ওপর থেকে চুলের কাঁকড়া এনে মুগ্ধর নাকে আটকে দিয়েছে। মুগ্ধ এবার চিৎকার করেও করতে পারছে না। মুগ্ধ রুহিকে এক টানে বিছানার উপর ফেলে রুহির উপর উঠে বসে। আর রুহি মুগ্ধের উপর উঠে সরানোর জন্য হাজার চেষ্টা করে একসময়, ফাজিল পোলা, তোকে আমি কালা সমুদ্রের পানিতে ডুবিয়ে মারবো। আমার উপরে উঠে বসলি কেন? কুত্তা জলহস্তি, নাম আমার উপর থেকে। নামবি নাকি তোকে আমি কামড়ে দিব? ইস রে, এই দুষ্টু মেয়ে, তুমি আমাকে নাকে এটা কি আটকে দিলে? ভালো করে তাকিয়ে দেখো তো, আমার নাকটা কেমন লাল হয়ে গেছে। আর আমাকে জলহস্তি বললে কেন? তোকে জলহস্তি বলেছি, হাতি তো বলিনি। তুই কি নামবি নাকি তোরে উষ্টা দিয়ে উগনটা পাঠাবো? আরে আমার বউ তো দেখছি রেগে গেছে। আচ্ছা, তুমি এসব ড্রেস বদলে শাড়ি পরে এসো, নতুন বউকে এসব ড্রেস একদম মানে না। মুগ্ধ উঠে দাঁড়াতেই ডোর নক হয়। মুগ্ধ রুহির দিকে তাকিয়ে ডোর খুলে দিয়ে দেখে ওর কাজিনের বউরা এসেছে। মুগ্ধ শয়তানি হাসি দিয়ে ওর ভাবিদের বলল, কি দেবর, তোমার কি অবস্থা? আর তোমার নাকটা লাল হয়ে আছে কেন? ওটা বউয়ের ভালোবাসার চিহ্ন। আমার বউটা যে এত ভালো, কি যে বলবো, আমি কল্পনা করিনি এত ভালো একটা মেয়ে আমার বউ হবে। তা তোমাদের মিশন কেমন চললো? আরে বলো না ভাবি, সারা রাত যুদ্ধ করতেই সকাল হয়ে গেল। কি আর বলবো তোমাদের, তোমরা তো আমার থেকে 10 ধাপে গিয়ে। থাক বাপু, তোমার আর বলা লাগবে না, তুমি যে লাগাম ছাড়া মানুষ, তখন আমরাই লজ্জায় পড়ব। মুগ্ধ মনে মনে ওদের দিকে তাকিয়ে বলল, হায় রে মেয়ে মানুষ, তোমাদের বুদ্ধি যে হাঁটু নিচে সেটা আবার প্রমাণ করলে। যাই হোক, আমি বললাম এক মিশনের কথা, ওরা বুঝলো আরেক মিশনের কথা। দূর মাথা, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এসব কথা বলে ভাবিদের দিকে তাকাতেই দেখে ভাবিরা বড় বড় চোখে মুগ্ধের দিকে তাকিয়ে আছে। মুগ্ধ ভুরু নাচিয়ে ভাবিদের জিজ্ঞাসা করলো, কি হয়েছে এভাবে তাকিয়ে কি দেখছো? আমি কি আগের তুলনায় আরো বেশি সুন্দর হয়ে গেছি? মুগ্ধ, এসব কি শুনছি? তোমার থেকে এগুলো আশা করিনি। এসব চাচ্চু জানলে কত কষ্ট পাবে জানো? আমি কি করেছি আমি এটাই বুঝতে পারছি না। আমাকে বলো, আর না বলে আমি জানবো কি করে? তুমি কালকে রাতে রুহিকে রুম থেকে বের করে দিয়েছো কেন? আবার সবাই সকাল সকাল ওকে রুমে ডেকে নিয়েছো কেউ দেখার আগে। আর এগুলো ওকে কি পড়তে দিয়েছো? আবার জোর করে শাওয়ার নিয়ে বলছো যাতে কেউ তোমাদের ডাউট না করে। হ্যাঁ, কি এগুলো আমি করেছি? ভাবিরা বলল, একদম নায়িকা সাজবে না। রুহি, তুমি কিছু মনে করো না, আমরা আছি তোমার পাশে। এবার চলো আমার পাশের রুমে তোমাকে নিয়ে যাই, রেডি করে দেই, বড় আম্মু ডাকছে। আচ্ছা ভাবি, চলেন। এইসব দেখারও বাকি ছিল খোদা?
রুহি রুম থেকে বের হওয়ার আগেই মুগ্ধর দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিল। আর মুগ্ধকে যে রুহি এভাবে গোল খাওয়াবে মুগ্ধ ভাবতেই পারিনি। বেচারা মুগ্ধ গোল খেয়ে ওখানে দাঁড়িয়ে রয়েছে। মুগ্ধ মনে মনে হাসলো। রুহিও কি এভাবে ফাঁসি দেবে ভাবিনি, কারণ মুগ্ধ চেয়েছিল ভাবিদেরকে লজ্জায় ফেলতে অথবা রুহিকে লজ্জায় ফেলতে, সেখানে মুগ্ধ নিজেই গোল খেয়ে বসে রইল। মুগ্ধ টাওয়াল নিয়ে ওয়াশরুমে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রুহিকে প্রথম দেখার দিনটার কথা মনে পড়ে গেল। সেদিন মুগ্ধ তাড়াতাড়ি করে বাসার থেকে বের হচ্ছিল অফিসের জরুরি মিটিং থাকায়, কিন্তু দুর্ভাগ্যক্রমে জ্যামে আটকে যায়। মুগ্ধ কি মনে করে গাড়ির গ্লাসের দিকে তাকাতেই দেখে পাশের গাড়ি থেকে মুগ্ধর গাড়িকে কেউ ব্রাশ করে থুতু ফেলছে। এটা দেখার পর মুগ্ধর সাথে সাথে গাড়ির গ্লাস নামাতেই এবার সরাসরি কুলিটা এসে মুগ্ধর শার্টে পড়ে। এবার মুগ্ধ রেগে গিয়ে কিছু বলার আগেই গাড়ির ভিতর থেকে একটা মেয়ে, মানে রুহি, মাথা বের করে। আরে ইয়ার, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, আর আজ কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে। যদি পড়াশোনা কিছু করিনি তবুও যাই দেখি টিচারটাকে কি করে রাগানো যায়। আর মুখটা ধুয়ে আসার সময় পাইনি, তাই গাড়িতে বসে ব্রাশ করে নিলাম। কিছু মনে করবেন না যেন, নিজ দায়িত্বে গাড়িটা সহ নিজে ওয়াশ হয়ে নেবেন। ভালো থাকবে, বাই। আর মুগ্ধ কিছু বলার আগেই রুহি গাড়িটা টান দেয়। আর মুগ্ধ ভাবতে থাকে, কি হলো এতক্ষণ? এ কি মানুষরূপী এলিয়েন নাকি একটা বিশেষ দ্রষ্টব্য? কিছু সমস্যার কারণে গল্পের নায়ক আর নায়িকার নামটা বদলে গেছে। নায়কের নাম রাখা হয়েছে সাদনান আর নায়িকার নাম রাখা হয়েছে নূর। সো এর পরের বার থেকে আমরা সাদনান আর নূর বলেই নায়ক নায়িকাকে সম্বোধন করব। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে দেখে নূর সোফার ওপর বসে ফোনে কিছু করছে। সাদমান আর নূরকে কিছু না বলে নিজের মতো রেডি হয়ে একবার নূরের দিকে তাকিয়ে বলল, এই যে ম্যাম, আপনি কি নিচে যাবেন নাকি এখানে বসে থাকবেন? যাচ্ছি, চলুন। আপনার জন্যই আমাকে আপনার ভাবিরা এখানে নিয়ে এসে বসিয়ে রেখেছে। তুমি পারো বটে, তবে তুমি সকালবেলা যা করলে এর হিসাবটা তোলা রইল। সময় করে হিসাবটা বরাবর করে নিব। আর এভাবে মুখ বাঁকা করবে না, দেখবে একদিন সত্যি মুখ বাঁকা হয়ে যাবে। এই, আপনি সামনে থেকে সরুন তো, কানে কাছে বকবক করে যাচ্ছেন সে কখন থেকে। সাদমান আর নূর একসাথে নিচে গেল। ওদের দেখে সাদমানের বাবা মা নূরের সাথে কথা বলল। সাদমানের বাসায় সাদমানের এক কাজিন থাকে, আর তার নাম সরোয়ার হাসান শুভ। এখানে থেকে পড়াশোনা করে। কেউ দেখে বলবে না এটা সাদনানের কাজিন। ওরা সবসময় একে অপরকে খুব ক্লোজ। কিন্তু শুভর একটা সমস্যা, উনি কথা বলতে গিয়ে কথা আটকে যায়। আমরা যাকে তোতলা বলে থাকি। নূরকে দেখে শুভ হেসে নূরের সাথে কথা বলতে শুরু করে। তোমাকে ভাবি বলবো না তো, তুমি করে, আমি ছোট তোমার, আমি তোমাকে রাঙ্গা বনু বলে ডাকবো, কেমন? নূর বলল, আচ্ছা। সাদনান আসলো। ওর মাঝে মাঝে কথা আটকে যায়। তবে তোমার কেন কথা আটকালো? তুমিও কি? নূর বলল, আরে না, ভদ্রতা দেখালাম। কারণ সকালবেলা বাপি বলেছে যে যে যেমনভাবে কথা বলবে তার সাথে যেন ভদ্রতা দিয়েই কথা বলি। শুভ বলল, রাঙাবাবু তো খুব দুষ্টু। সাদনানের বাবা মাও হেসে দিল। সাদনানের মা নূরকে কাছে টেনে বলল, আমার একটা মেয়ের শখ ছিল, বাট আল্লাহ আমাকে দেয়নি। তো আমি এটা মন থেকে ভেবেছি যে আমার ছেলের বউকে আমি আমার মেয়ে করে রাখবো। ওকে ডান, বাট আমি কিন্তু তোমার সাথে ঝগড়া করব। তুমি আমাকে শাসন করবে, আবার দুজন একসাথে মিলে ঘুরতে যাব, ফুচকা খাবো, শপিং করব। আচ্ছা, তাই হবে। মাম্মা, আজ থেকে তুমি আমাকে খাইয়ে দিবে। জানো তো, আমার মাম্মা আমাকে ওই দূর আকাশের তারা হয়ে গেছে। আমি কখনো মাম্মাদের আদর পাইনি। এবার তোকে একটা মারবো ফাজিল মেয়ে, তুই না এখন বললি আমি তোর মাম্মাম। তাহলে এভাবে কথা বলছিস কেন? দাঁড়াও, আগে খেয়ে শক্তি করে নেই, তারপর না হয় আমাকে মেরো। সবাই একসাথে খেতে বসলো। নূরকে ওর মাম্মাম খাইয়ে দিচ্ছে, আর নূর বকবক করেই যাচ্ছে। আগে এই বাড়িতে কথা বলার মতো কেউ ছিল না, এখন একজনকে পেয়েছে, তাই সাদনানের মায়ের খুশির শেষ নেই। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান খুব মনোযোগ দিয়ে খাবার খাচ্ছে। নূরের মুখে এবার শয়তানি হাসি ফুটে উঠল। জানো মাম্মাম, আমি দারুণ দারুণ রেসিপি করতে পারি। তাই নাকি? বা, আমার মেয়ে বলে কথা। তা কী কী রান্না করতে পারো? কেঁচো ভুনা, টিকটিকির বারবিকিউ, মাছের মাথা দিয়ে সেমাই, ব্যাঙের ঝাল ফ্রাই আর লাল পিঁপড়া দিয়ে ফ্রাইড রাইস। এত ভালো ভালো রেসিপি, আমাদের এসব খাওয়ার বয়স না। এক কাজ কর মা, সাদনান এসব ডিশ খেতে খুব পছন্দ করে, তুই এসব ডিশ রান্না করে ওকে খাওয়াস, কেমন? এটাই বেটার হবে। আমিও এসব খাবো না মা, তুই সাদনানকেই খাওয়াবি। আচ্ছা বাবা। সাদনান বলল, ও এগুলো কি বলছে এসব? আর তোমরার কথায় সাই দিচ্ছ পাগলের মতো।
সাদনান কোনো রকম খেয়ে ওখান থেকে উঠে পড়ল। সাদনান ভালো করে বুঝতে পেরেছে নূর শয়তানি করে এসব বলেছে যাতে ও খেতে না পারে। আজ অনেক কাজ ওদের বাসায়, আজ ওদের রিসেপশনের জন্য যে যার কাজে বিজি হয়ে পড়েছে। নূর একা একা বসে কি থেকে কি করবে ভেবে সাদনানের মা ওকে ছাদে নিয়ে গেল। খুব সুন্দর ছাদটা, চারিদিকে বিল্ডিং আর বিল্ডিং। এদের বাসার এরিয়াটা অনেক বড়। ওদের বাগানে বিভিন্ন ফলের গাছ লাগানো আছে আর ছাদের চারপাশটা ফুলের গাছে ভরা। দেখে বোঝা যাচ্ছে কেউ খুব যত্ন করে এগুলো লাগিয়েছে। একটা খুব সুন্দর দোলনা সহ বসার জায়গা আছে। চারপাশটা মনোমুগ্ধকর একটা পরিবেশ। নূর খুব মনোযোগ দিয়ে চারপাশটা হেঁটে হেঁটে দেখছে। নূর, তুই এখানে থাক, তোর বাবা ফোন করছে, আমি দেখে আসি আমাকে ডাকছে কেন। আচ্ছা মাম্মাম, তাড়াতাড়ি এসো। যাবো আর আসবো, কেমন? তুই দুষ্টুমি করিস না কিন্তু। নূর মনে মনে এত ভালো আর মনোমুগ্ধকর পরিবেশে একটা সেলফি না তুললে এটা নিজের প্রতি নিজের অবিচার করা হবে। নূর রেলিংয়ের পাশে দাঁড়াতেই নাকে একটা বোটকা গন্ধ আসে। সে এতই সেলফি তোলায় বিজি যে ওর কোনো হুঁশই নেই। নূরের হাতে বেঁধে কিছু একটা নিচে পড়ে গেল আর নিচে থেকে কেউ চিৎকার করে উঠল। কে চিৎকার করে দেখার জন্য নিচে তাকাতেই ওর সাদনানের বাবা একটা কাজে থেকে বাইরে যাওয়ার জন্য বলল। সাদনান রেডি হয়ে যাচ্ছিল, হঠাৎ উপর থেকে মাথায় কি যেন পড়ল। সাদনান চোখ মুখ কুচকে জোরে একটা চিৎকার দিল। সাদনানের মা ওর কাছে দৌড়ে গেল। কার এত বড় সাহস আমার মাথার উপর গোবর ফেলে? ওপর থেকে নূর এটা দেখে সাদনানের ওপরের দিকে তাকিয়ে দেখে নূর 32 পাটি দাঁত বের করে তাকিয়ে আছে, গগন ফাটিয়ে হাসি দিচ্ছে। সাদনানের মাও নূরের হাসি দেখে হাসতে শুরু করেছে। সাদনান রাগে দুঃখে হনহন করতে করতে উপরে চলে গেল। সাদনানের রুমেই না গিয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গিয়ে দেখে নূর সেলফি তুলতে বিজি। নূর বিভিন্ন পোজ দিয়ে হেলে দুলে সেলফি নিচ্ছে। সাদনান কোনো কথা না বলে নূরকে গিয়ে জড়িয়ে ধরল আর সাদনানের মাথা নূরের গালে আর গলায় ঘষে দিল। আর সাদনানের মাথার গোবর নূরের গলায় আর গালে লেগে গেল। সাদনানের এমন কাজে নূর অবাক হয়ে তাকিয়ে আছে। সাদনান নূরকে ছেড়ে দিয়ে নূরের দিকে তাকিয়ে ভুরু নাচিয়ে, এই যে আমার দুষ্ট বউ, এই গোবরের পারফিউমটা কেমন লাগছে তোমার? অসভ্য ছেলে, তুই এটা কি করলি? যা বাবা, আমি আবার কি করলাম? তুমি আমাকে এত ভালো একটা পরিস্থিতির সাথে পরিচয় করিয়ে দিলে, তোমাকে তো এর থেকে কিছু না দিলে তোমার সাথে অন্যায় করা হতো না? কুত্তা, বানর, সাদা ভাল্লুক, ডাইনোসরের 3 নাম্বার বাচ্চা, তোকে এবার কি শিক্ষা দেই তুই দেখ, সে পরে দেখা যাবে। আগে এটা বলেন তো, আপনার এখনকার অনুভূতিটা কেমন? আপনার এখনকার অনুভূতিটা যদি আমার সাথে শেয়ার করতেন। নূরের মুখের সামনে হাত মুঠো করে। আমার অনুভূতি আপনাকে খুব তাড়াতাড়ি বোঝাবো ডেভিল জামাই। আমার সাথে লাগতে আসলে এবার থেকে এরকমই হবে। এই যে দুষ্টু বউ, এবার এই ডেভিল বরের আসল রূপ দেখবে। নূর আগে হনহন করতে করতে নিচে চলে গেল। সাদনানও সাথে গেল। সাদনান রুমে ঢোকার আগেই নূর ডোর লক করে দিল। সাদনান ডেকেও নূরকে দিয়ে ডোর খোলাতে পারল না। নূর আগে শাওয়ার নিল, তারপর সাদনানের কাপড়গুলোকে বের করে পানিতে ডুবিয়ে রাখল। ওদিকে সাদনান শুভের রুমে গিয়ে শাওয়ার নিল আর টাওয়াল পরে বসে রইল আর বারবার উকি দিয়ে নূর ডোর খুলছে কিনা দেখছে। আরে ইয়ার, এবার তো রুম থেকে বের হও। আজ না জানি আমার ইজ্জতের ফালুদা না করে ছাড়ে। আজ বাড়িতে কত মানুষ, আমি এইভাবে বের হবো কিভাবে? উফ, এই শুভ গাধাটাও আসছে না। আজ আমিও দেখব তুই কেমন করে ড্রেস পাস। আমার সাথে লাগতে আসা দ্বারা তো সাঁতার কাটার ব্যবস্থা করছি আমি। নূর সাদনানের রুমের বারান্দায় গিয়ে দেখে একজোড়া ময়না পাখি কথা বলতে পারে কিনা দেখার জন্য নূর ওদের খাঁচায় টোকা দিল। অমনি দুষ্টু বউ, দুষ্টু বউ, ইস দুষ্টু বউ বলে চেঁচামেচি শুরু করলো। নূর ওদের কথা শুনে মুচকি হেসে ভ্রু কুচকে ওদের দিকে রাগি চোখে তাকিয়ে, এসব তোদের কে শেখালো? ওই ফাজিলটা, তাই না? তবে তোদের দেখে মনটা একটু ভালো হয়ে গেল। নূর শাড়ি পরতে পারেনি জন্য স্কার্ট আর একটা লেডিস শার্ট ওর সাথে ওড়না পেঁচিয়ে ড্রয়িং রুমে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা বসে বসে খেলছে আর একটা বাচ্চা নূরকে দেখে ফোকলা দাঁতে হাসি দিল। নূর এই বাচ্চাটার কাছে গিয়ে দেখে বাচ্চাটার হাতে অনেকগুলো চকলেট। নূর বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করলো আর অনেক সময় ধরে বাচ্চার গালগুলো খুব করে চটকে দিল। বাচ্চার কাছ থেকে অনেক সময় ধরে চকলেটগুলো হাতানোর চেষ্টা করেও নূর কিছুতেই চকলেটগুলো নিতে পারল না। একসময় জোর করে চিমটি দিল আর বাচ্চাটা চিৎকার করে কেঁদে উঠল। আর সাদনান শুভকে ডেকে নতুন করে ড্রেস আনিয়েছে। তারপর সে ড্রেসগুলো পরে বের হয়েছে আর কাজের মেয়েকে দিয়ে ওর ভেজা কাপড়গুলো ছাদে শুকোতে দিতে বলে এসেছে। সাদনান নিচে নেমে ওপাশ দিয়ে যাচ্ছিল। বাচ্চাটা এক দৌড়ে গিয়ে সাদনানের কোলে ওঠে। আরে আমার মিমি সোনাটা কান্না করে কেন? আরে আম্মু, কান্না করো না সোনা, কি হচ্ছে বলো তো আমাকে, কান্না করছো কেন?
তোমার বউ আমাকে তক্কের দেয়নি, আমাকে তুতুস করে 3টি দিয়েছে। আমি খুব ব্যথা পেয়েছি। সাদনান বলল, এও আমার দেখার বাকি ছিল, ছোট একটা বাচ্চা থেকে চকলেট কেড়ে খাওয়ার জন্য। এই মেয়েকে নিয়ে আর কত লজ্জায় পড়তে হবে আল্লাহই জানে। এটা কেউ জানতে পারলে কত হাসাহাসি করবে। একটা বাচ্চা থেকে চকলেট কেড়ে খেতে চায়, আমি দিইনি। খুব ভালো করেছ। ও চাইলে ওকে একদম চকলেট দিবে না, কেমন? আমি একটু পরে তোমাকে আরও চকলেট এনে দেব, ঠিক আছে? আত্মা। সাদনান মিমিকে কোল থেকে নামিয়ে নূরকে খুঁজতে থাকে। একটা সময় নূরকে রান্নাঘরে দেখতে পায়, ওর মায়ের সাথে গল্প করছে আর কি যেন খাচ্ছে। সাদনান রান্নাঘরে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে ওর মাকে কফি দিতে বলল, আর নূরের দিকে তাকিয়ে দেখে নূর মাংস পরোটা খাচ্ছে খুব তৃপ্তি করে। নূর একবার সাদনানের দিকে তাকিয়ে মুখ ভেঙচি দিয়ে আবার খাওয়াতে মনোযোগ দিল। মুখ ভেঙচি দিতে গিয়ে একটা বিষম খেল নূর। সাদনান নূরের সামনে পানি ধরল। নূর না খেয়ে মুখ ঘুরিয়ে নিল। সাদনান নূরের আর একটু কাছে গিয়ে বলল, পানিটা খাও, না হলে সবাইকে বলে দেবো তুমি মিমির থেকে চকলেট কেড়ে খেতে চেয়েছিলে। দুষ্টু বাচ্চাটা বলে দিয়েছে, এবার ওকে আরও 2টা চিমটি দেবো আমি, আমার সাথে দেখা হোক। নূর সাদনানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে একেবারে পানিটা খেয়ে নিল। তারপর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে একটা গোটা পরোটা নিয়ে ঝোল নিয়ে সাদনানের মুখটা চেপে ধরে মুখের মধ্যে পরোটাটা ঢুকিয়ে হনহন করতে করতে রান্নাঘর থেকে চলে গেল। সাদনানের মা একটু হেসে রান্নাঘর থেকে চলে গেল, আর সাদনান মুখে পরোটা নিয়ে হামলার মতো দাঁড়িয়ে আছে। নূর এটা করবে সাদনান ভাবতে পারিনি। ওইদিকে নূর যাওয়ার সময় একটা মুটকি নাদুস নুদুস মহিলার সাথে ধাক্কা খেলো, আর মহিলাটা বুঝতে পারিনি এটাই নতুন বউ, এর জন্য কিছু কথা শুনিয়ে দিল। আর নূর রেগে গিয়ে, ওই মুটকি, তুই কি চোখে কম দেখিস? একটু কম খা, শুয়ে এত মাংস হয়েছে যে 2 চোখে মাংস আটকে যাচ্ছে, ঢেকে যাচ্ছে, চোখে কম দেখিস। নূর আরও রেগে গিয়ে মহিলার সাথে ঝগড়া করতে আসে। সাদনান আর ওর মা এসে দুজনকে থামায়। সাদনান নূরকে জোর করে রুমে নিয়ে যায়, আর এই মহিলাকে সাদনানের মা নিচে নিয়ে যায় বাগানের দিকে। নূর রুমে গিয়েও বকবক করতে থাকে, আর সাদনান ওর দিকে তাকিয়ে, দেখতে তো আল্লাহ কোনো দিক থেকে কম করেনি, এক কথায় মাশাল্লাহ, কিন্তু একটাই সমস্যা, তোমার মাথায় একটা তার ছেঁড়া। কিন্তু এখন তো দেখছি 3টে তারই ছেঁড়া। আমি এলিনকে নিয়ে সারা জীবন থাকবো, এটাই ভাবা যায়? এই কাঠবিড়াল, তুই আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? লুচু পোলা, যা ভাগ এই রুম থেকে। মেয়ে মানুষ দেখলে হাঁ করে তাকে থাকতে ইচ্ছা করে, তাই না? নিজের বিয়ে করা বউয়ের দিকে তাকালাম, তো আমাকে লুচু অপবাদ দিল। ঠিক আছে, তাহলে আজ লুচুগিরি করে অপবাদটা নিব, তা না হলে নিজেও শান্তি পাবো না। কি বলছেন বাবা? আমাকে একদম ভয় দেখাবেন না, আমি একদম ভয় পাই না। সাদনান এগোতে থাকে আর নূর পেছাতে থাকে। সাদনান নূরের মুখের অবস্থা দেখে কোনোরকম নিজের হাসিকে আটকিয়ে রাখে। এই মেয়ে মানুষগুলো এরকমই হয়, দূরে থাকলে মুখে হাজারো প্রলাপ, বাট ভালোবাসার মানুষটার সামনে এসে দাঁড়াতেই সব গুন্ডিপনা ফিনিশ। সাদনান মনে মনে খুব মজা নিচ্ছে, আর নূরের ভয়ে মুখটা শুকিয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। পেছাতে পেছাতে নূর দেয়ালের সাথে ধাক্কা খায়, আর সাদনান শয়তানি হাসি দিয়ে পাশের আলমারি থেকে একটা বক্স বের করে নূরের সামনে এগিয়ে দেয়। নূর বোকার মতো সাদনানের দিকে তাকিয়ে নিজের বোকামির জন্য নিজেই নিজেকে মনে মনে বকা দিচ্ছে। আরে নূর কুলিয়ার, ওই উগান্ডার সামনে এত ভয় পাচ্ছিস কেন? ওই গাভীটা এই না বলদ, ছেলেরা বলদ হয়। ও হ্যাঁ, কি যেন বলছিলাম, ওই বলদটাকে এত ভয় পাওয়ার কি আছে? কুল, এই যে ভিতর ডিম, কি মনে মনে আমার গুষ্ঠ উদ্ধার করা হয়ে গেল, এটা নিন। শেষ? কি শেষ? ওই যে আপনার গুষ্ঠ উদ্ধার করা। সাদনান বলল, ও গুড জব। আচ্ছা, আমাকে তুই তুমি আপনি না বলে তুমি ডাকতে পারো? পারি না, ঢং দেখলে বাঁচি না। আর আমাকে ভিতর ডিম বললেন কেন? এই যে আমাকে দেখে ভয় পাচ্ছ তাই তোমাকে ভিতর ডিম বললাম। একদম আমি আপনাকে ভয় পাই না, একদম মিথ্যা কথা বলবেন না। ও তাহলে বলছো ভীতু না? তাহলে এক কাজ করো, তাহলে তো বুঝবো তুমি কেমন সাহসী। বাট কিস করা, জড়িয়ে ধরে এসব বাদে যা বলবেন আমি রাজি। তাহলে থাক, তুমি এখন যেতে পারো। মেরি মা, ধুক্কি মেরি বউ, আমার সাথে চালাকি আমি তো জানি তুই কেমন লুচু বদ পোলা, তোরে হারপিকের পুকুরে ডুবাবো। সাদনান আর কিছু না বলে চলে গেল, আবার হুট করে এসে দুম করে নূরের গালে কিস করে দৌড় দিয়ে, যাতে ইন্টারন্যাশনাল গাড়িগুলো থেকে সে মুক্ত পায়। নূর কী করবে বুঝতে না পেরে বিছানার উপর ঠাস করে বসে ভ্যা ভ্যা করে কেঁদে দিল, আর সাদনান দরজার পাশে দাঁড়িয়ে নূরের কাণ্ড দেখে হেসে লুটুপুটি খাওয়ার মতো অবস্থা। সাদনান ওখানে দাঁড়িয়ে বলছে, দুষ্টু বউ, তুমি আমাকে দুষ্টুমিতে হারাতে পারবে ঠিকই, বাট আমি তোমাকে রোমান্টিকতার থেরাপি দিতে থাকবো। দেখি তুমি আমাকে ভালো না বেশে কেমনে থাকো। তুমি আমার দুষ্টু বউ, আর আমি তোমার জন্য রোমান্টিকের ডেভিল বর হব। আজ থেকে শুরু এই
ডেভিলকে দেখার জন্য। সাদনানের ভাবিরা নূরকে আবার শাড়ি পরিয়ে সাদনানের বউ দেখার জন্য আরও মানুষ এসেছে। ওদের সামনে নিয়ে গিয়ে বসিয়ে দিল। নূর এবার পড়ে গেছে গ্যাড়াকলে। কিছু সময় মাথা নিচু করে বসে থাকার পর আর পারছে না। এভাবে কার্টুনের মতো বসে থেকে রোবটের মতো উত্তর দিতে ওই মহিলারা এটা ওটা জানতে চাচ্ছে আর নূর সেগুলোর উত্তর দিচ্ছিল আর মহিলাদের গোষ্ঠ উদ্ধার করছিল আর পাড়া প্রতিবেশীদের খাবারের জন্য ব্যবস্থা করে দিল। আর সাদনানের মা বুঝতে পেরে নূরকে খাবার পরিবেশন করার জন্য খাবারের টেবিলের সামনে নিয়ে গেল। নূরকে সাদনানের পাশে বসিয়ে দিল। সাদনানের বাসার সবাই একসাথে খায় আর সাদনানের বাবার কড়া নির্দেশ সকালে আর রাতে একসাথে সবাই খাবার খাবে। যে যার কাজ আছে সব একসাথে খাওয়ার আগে বা পরে করতে হবে। সাদনান নূরের দিকে তাকিয়ে এটা ওটা খাবার তুলে নিচ্ছে। নূর বারবার না করতেও সাদনানের কথা শুনছে না। নূর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে আছে। হঠাৎ সাদনান চিৎকার করে উঠল, আউচ! ওখানকার সবাই, কিরে কি হলো? সাদনানের বাবা মা সাদনানের দিকে হাঁ করে তাকিয়ে আছে। সাদনান হুট করে এভাবে চিৎকার করে উঠল কেন? সাদনানের মা বুঝতে পারছে নূর কিছু করেছে, তাই ওর দিকে তাকিয়ে না তাকিয়ে অন্য কথা তুলল। আর নূর সাদনানের পায়ে ওর পায়ের নখ বসিয়ে চেপে ধরে আছে। বেচারা সাদনান না পারছে বলতে, না পারছে কিছু করতে। আজ ওদের রিসেপশনের জন্য পুরো বাড়িটা সাজানো হচ্ছে। চারপাশে বিভিন্ন রকমের লাইট আর বিভিন্ন কাপড় দিয়ে সাজানো হচ্ছে। চারিদিকে বাচ্চারা হইচই, সবাই বিভিন্ন কাজে ছোটাছুটি করছে। সাদনান ওর কিছু কাজের জন্য বাসার বাইরে গেছে। নূর বসে বসে সাদনানের ভাবিদের সাথে গল্প করছে। নূরকে ওরা বিভিন্ন কথা বলে লজ্জায় ফেলার চেষ্টা করছে, বাট নূর বুদ্ধি খাটিয়ে ওদের থেকে এড়িয়ে যাচ্ছে। নূর মনে মনে ওদের গোষ্ঠী উদ্ধার করছে আর ওদের সামনে মুখে হাসি ঝুলিয়ে রাখছে। আমার দেবর কিন্তু তোমাকে খুব ভালোবাসে। কালকে রাতে যে সাদনান তোমাকে রুম থেকে বের করবে না, এটা আমরা খুব ভালো করে জানি। তবু ওকে বকা দিলাম। দিয়ে আমার গোষ্ঠী উদ্ধার করেছেন না? মানে আসলে আমাকে খুব রাগিয়ে দিয়েছিল, এই জন্য বকা খাওয়ালাম। তাহলে একসময় আদর দিয়ে পুষিয়ে দিও কেমন? আর যদি আমার বাড়ি হতো তাহলে আপনাদের কি হাল করতাম। আল্লাহ গো, আমার মুখে ব্রেক দাও। না জানি মুখের ব্রেক কতটুকু সময় ধরে রাখবো। একবার আমার মুখের ব্রেক ছুটে গেলে না জানি এদের কি হাল হবে। আচ্ছা, তুমি এখন একটু বিশ্রাম নাও। একটু আগে পার্লার থেকে লোক আসবে তোমাকে সাজাতে, আমরা গেলাম। যাক বাবা, বাঁচা গেল। জি ভাবি। উফ বাবারে বাবা, এই বিয়ে না বোঝা। বাপি, তুমি আমাকে কোন গ্যারো করে পাঠালে? উরিমা, এই হুকুমুখটা তো সেই হ্যান্ডসাম। দেয়ালে লাগানো সাদনানের ছবি দেখে কথাটা বলল। সাদনান খুব শৌখিন একটা ছেলে, সেটা ওর রুম দেখলেই বোঝা যায়। রুমের মাঝখানে বেড, তার পাশে সেন্টার টেবিল, একটা বই রাখা সেলফ, সেখানে বিভিন্ন ধরনের গল্প বই, একটা আলমারির সাথে বিভিন্ন ধরনের আসবাবপত্র দিয়ে রুমটা সাজানো। রুমের প্রতিটা জিনিস লেটেস্ট মডেলের। ছেলেটা চয়েস আছে বলতে হবে। নূর ঘুরে ঘুরে রুমটা দেখছে আর মনে মনে ভাবছে একটা ছেলে এত গোছালো হয় কি করে। আমি নিজে একটা মেয়ে হয়ে অগোছালো চূড়ান্ত সীমা নাই। আমার রুমটা আমি কোনো দিন গুছিয়ে রাখতে পারিনি। ইস, আমার রুমটার জন্য এখন খুব কষ্ট হচ্ছে। থাক, মন খারাপ করে কি হবে? একদিন তো মরেই যাব। রুম গুছিয়ে কি হবে? কি আর করা, রুম গোছাতে তো পারি না বলে মনকে এখন সান্ত্বনা দিই। তবেই ডেভিলটা সাজাতে পারে। আমি আর শিখে কী করবো? ওকে দিয়ে সব কাজ করে নেব। সাদনানের বিভিন্ন পোজ দিয়ে তোলা অনেকগুলো ছবি দেয়ালে ফ্রেমবন্দি করা আছে। নূর একটা পিক নিয়ে পাশের টেবিল থেকে সিগনেচার পেন দিয়ে চোখ মুখে এঁকে দিল। নূর সাদনানের ছবিটা নিয়ে নিজ ইচ্ছে মতো কালি দিয়ে একে আবার ঠিক করে সাজিয়ে রেখে দিল। নূর বসে বসে সাদনানের রুমের যে অ্যাকোরিয়াম আছে ওটার মাছগুলোকে দেখছিল। একবার উঠে খাবার দিল, তারপর আবার বিছানায় গিয়ে শুয়ে শুয়ে মাছ দেখতে দেখতে একসময় ঘুমিয়ে গেল। সাদনান বাসায় ফিরে ওর রুমে চলে গেল। রুমে ঢুকে দেখে নূর বাচ্চাদের মতো করে ঘুমোচ্ছে। সাদনান হেসে নূরের দিকে এগিয়ে গেল, হাতে থাকা শপিং ব্যাগটা বিছানায় রেখে দিল। সাদনান নূরের মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। নামের মতো নূরের মুখে নূর আছে, আর খুব মায়াবী একটা মুখ। এই মেয়েকে দেখলে কেউ বলবে না এই মেয়েটা এত দুষ্টু। সাদনান আর একটু এগিয়ে নূরের কপালের ঠোঁট ছোঁয়ালো। সাদনান একটু মুচকে হেসে আবার ঠোঁট ছোঁয়াতে যাবে, তাকিয়ে দেখে নূর ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। সাদনান এবার মানে তোমার মুখে মশা বসেছিল তাই তাড়ানোর জন্য এখানে বসেছি। ঢপ্পানোর জায়গা পাস না লুচুপোলা? তুই লুচুপোলা সেটা আমি খুব ভালো করে বুঝে গেছি। আচ্ছা বাদ দাও, তুমি যাও ফ্রেশ হয়ে নাও। এখনই নাকি পার্লার থেকে মেয়ে আসবে। মা আমাকে তোমাকে ডাকার জন্য পাঠিয়েছে। এই যে
আপনার নামটা কি? বিয়ে করেছে অথচ বরের নাম জান না? যাই হোক, এলিয়েনদের কিছু মনে থাকে না। আমার নাম সাদনান। সে যাই হোক, আপনার নাম মনে রাখতে আমার বয়ে গেছে। নূর উঠে ওয়াশরুমে গেল আর সাদনান ওর ড্রেস বের করে নিল। নূর ওয়াশরুম থেকে বের হলো, নূরের মুখে ফোটা ফোটা পানি, তার উপর কেবল ঘুম থেকে উঠেছে। নূরকে যেন সদ্য ফোটা গোলাপের মতো লাগছে। সাদনান নূরকে যতবার দেখছে বারবার এক এক রূপে এক এক রকম লাগছে। নূর এগিয়ে আসতে সাদনান নূরের হাতে একটা প্যাকেট তুলে দিল। নূর কিছু বলার আগেই সাদনান ওর ড্রেসটা নিয়ে শুভর রুমে চলে গেল। নূর প্যাকেট খুলে দেখে খুব সুন্দর ডিজাইন করা একটা লেহেঙ্গা, পেস্ট কালারের পুরো ভারী কাজ করা, পেস্ট কালারের ওপর গোল্ডেন পাথরের কাজ। সাদনান নিজে হাতে ডিজাইন চুজ করে দিয়েছে। ওদের দুজনের ড্রেসের ডিজাইন একই রকম। নূর লেহেঙ্গাটা দেখে খুশিতে ওড়াধুরা নাচানাচি শুরু করলো। দরজায় কে যেন নক করলো আর নূর ভদ্র মেয়ের মতো বিছানায় দুম করে বসে পড়ল। পার্লার থেকে মেয়েরা এসেছে নূরকে সাজাতে। ওরা নূরকে সাজাতে বসলো। সাদনানকে ওর বাবা নূরের বাবার সাথে কথা বলার জন্য ডেকেছে। সাদনান হাসি মুখে সবার সাথে কথা বলল। সাদনানের মা সাদনানকে রেডি হয়ে আসতে বলল। সাদনান ওর ওয়াচটা নিতে ভুলে গেছে, তাই রুমে ঢুকে পড়ে। সাদনান রুমে ঢুকে ওর চোখ ছানা বড়া হয়ে গেছে। নূর লেহেঙ্গার উপরে ব্লাউজটা পরে নিচে লেহেঙ্গাটা পরে ওড়না ছাড়া দাঁড়িয়ে আছে। পার্লারের মেয়েরা সাদনানকে দেখে দাঁড়িয়ে গেছে আর নূর উল্টো ঘুরে বারবার বলছে, হুকগুলো লাগিয়ে দিন প্লিজ, উফ দিন তাড়াতাড়ি। নূর সাদনানকে দেখেনি, কারণ নূর উল্টো ঘুরেছিল তখন। সাদনান নিজেই থতমত খেয়ে গেছে। সাদনান মাথা নিচু করে নেয়, সরি, আমি জানতাম না আপনারা এসে গেছেন, আমি ভুল করে ঢুকে গেছি। আমার রুম তো, তাই নক করা না করে ঢুকে পড়েছি। ইটস ওকে স্যার। সাদনানের কথা শুনে নূর চুলগুলো পেছনে দিয়ে দেয় আর সাদনান ওর ওয়াচ, হেয়ারের জেল আর কিছু জিনিস নিয়ে দ্রুত পায়ে হেঁটে যায়। আর নূর সাদনানের 14 গোষ্ঠীকে গালি দিয়ে উদ্ধার করতে থাকে। সাদনান খুব ভালো করে জানে নূরের শোধ তুলেই ছাড়বে। সাদনান তো আর ইচ্ছে করে করেনি, এটা তো আর ফাজিল মেয়েটা বুঝবে না। সাদনান শুভর রুমে গিয়ে ডোর লক করে, বিছানায় দুম করে চার হাত পা ছাড়িয়ে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, ওর সামনে আর কিছুক্ষণ থাকলে আমি মরে যেতাম। ও মাই গড, আমি কল্পনা করতে পারিনি আমার দুষ্ট বউটা এতটা ভালো লাগবে। আমি চুজ করে দেয়াতে লেহেঙ্গাতে, উফ নূর, আমি তোমাকে কি করে বোঝাই? তোমাকে এই লুকে দেখে আমি কনফিউজড। আমি তোমাকে হুট করে দেখে সত্যি অবাক হয়ে গেছি। আমি অনেকের মুখে শুনেছি প্রিয় মানুষটা নাকি সামনে আসলে নাকি দ্রুত গতিতে হার্টবিট চলতে শুরু করে। আমি এটাতে এখন বিশ্বাসী। তোমাকে এই লুকে দেখে আমার দম বন্ধ হয়ে গিয়েছিল। আমার নূর, আমাকে যে কবে বুঝবে যে আমি আমার দুষ্টু রানীটাকে এতটা ভালোবাসি? সাদনান উঠে শাওয়ার নিয়ে শেরওয়ানির সাথে চুড়িদার, হাতে ওয়াচ আর চুলগুলো জেল দিয়ে একটু স্পাইক করে নিল। সাদনান নিজেকে একবার দেখে নিল, মন তো লাগছে না দেখতেই বলে নিজে হেসে দিল। নূরকে সাদনান এক বড় বাক্সে করে গয়না দিয়ে গেল আর নূরের কপালে একটা চুমু দিয়ে দোয়া করে গেল যাতে কারো নজর না লাগে। নূর ছটফট করতে আছে। ওকে সাজাতে গিয়ে পার্লারের মেয়ে দুইটার নাজেহাল অবস্থা। নূরের সাজ কমপ্লিট। নূরের ভারী মেকআপ পছন্দ না, এজন্য হালকা সাজ, সাথে কপালে টিকলি, নাকে নলক, কানের দুল, 2 হাত ভর্তি চুড়ি, গলায় নেকলেস, কোমরে কোমরবন্দি আর খোপাতে রজনীগন্ধার গাজরা, টানা করে চোখে কাজল আর লিপস্টিক, এক কথায় চোখ ধাঁধানো একটা সাজ। নূর আয়নায় নিজেকে নিজের চোখে অবাক হয়ে তাকিয়ে রইল। ওকে ওই লেহেঙ্গার সাথে এই সাজটাতে দারুণ মানিয়েছে। আপনারা নজর দিন না, যেন আপনাদের মুখে ব্রণ উঠবে কিন্তু। নূরের নিচে যাওয়ার জন্য সাদনানের ভাবিরা এলো। নূর হাঁটতে পারছে না ঠিক মতো। নূর রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে আসতেই সাদনানও শুভ রুম থেকে বের হলো। নূর আর সাদনানের চোখাচোখি হয়ে গেল। নূর আজ কেন জানি সাদনানকে দেখে লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল আর সাদনান হাঁ করে তাকিয়ে আছে। ভাবিদের খোঁচা খেয়ে সাদনানের হুঁশ আসে আর ওরা দুজনকে একসাথে নিচে নামতে বলে। আর ওখান থেকেই ঠাস ঠাস, আরে ভয় পাবেন না, ঠাস ঠাস করে ফটোশ্যুট হয়। আমি এটাই বলতে চাচ্ছি। নূর সাদনানের সাথে নামতে নামতে সাদনান হঠাৎ করে নূরের, বলবো না আর কি হলো, আচ্ছা থাক বলছি, নাহলে আপনারা সবাই আমাকে আবার গালি দেবেন কমেন্টে। সাদনান হঠাৎ করে নূরের হাত চেপে ধরে নূর থমকে দাঁড়িয়ে পড়ে। সাদনান এক টানে নূরকে ঘুরিয়ে কোলে তুলে নেয়। নূর এটা ভাবতেও পারেনি সাদনান ওকে কোলে তুলে নেবে। নূর সাদনানের গলা জড়িয়ে ধরল আর সাদনানের গেস্টরা সহ আরও কাজিন ফ্রেন্ডরা সিটি বাজাতে শুরু করলো। নূর সাদনানের দিকে রাগি চোখে তাকিয়ে মনে হচ্ছে সাদনানকে এক্ষুনি ধ্বংস করে দিবে।
সাদনান একবার নূরের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। সাদনান নূরকে নিয়ে ওদের জন্য যে আলাদা করে যে জায়গাটায় ব্যবস্থা করা হয়েছে এখানেই বসে দিল। সবাই এসে ওদের দোয়া করছে, কথা বলছে, হাসাহাসি করছে, কিন্তু নূর চুপ মেরে গেছে। সাদনান নূরের পাশে বসে নূর সাদনানের দিকে একবার তাকায়। সাদনান খেয়াল করে নূরের দু চোখে পানি ছলছল করছে। নূর মাথা নিচু করে আছে, মনে হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। সাদনান নূরের কানের কাছে মুখ নিয়ে বলে, তোমার কি খুব ক্ষুধা লাগছে? তোমার জন্য কি খাবার আনবো? কথা বলছো না কেন? আমাকে বলো কি সমস্যা? আর না বললে কি হয়েছে জানবো কি করে? আমার দিকে তাকাও। নূর বলো, আমাকে সমস্যা কি হচ্ছে? তোমার কি শরীর খারাপ করছে? আচ্ছা চলো রুমে, আমি ঠিক আছি। এই মেয়ে, কি হচ্ছে বলবে? নূর, তুমি কাঁদছো কেন? আরে ইয়ার বলো না কি হয়েছে। বাপি, বলো বাপি কি? বাপিকে ছাড়া কখনো থাকিনি, আর আমি কালকে থেকে বাপিকে দেখিনি। বাপিকে আসবে না? আমি বাপির কাছে যাব? আরে বোকা মেয়ে, এটা বললেই হয়। তোমার চোখে পানি দেখে জানো আমার কত টেনশন হচ্ছিল। আর একটু বসে থাকো, আমি আসছি কেমন? সাদনান গিয়ে দেখেই নূরের বাপি সাদনানের বাবার সাথে খুব গল্প করছে। সাদনান নূরের কথা বলল, আর নূরের বাপি সাদনানের কথা শুনে জোর কদমে নূরের কাছে আসলো। মেয়ে শ্বশুর বাড়ি এসে মেয়ে 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 করলে তো কেমন হয় না, এজন্য হাজার ব্যাকুলতা নিয়েও সবার সাথে হেসে হেসে কথা বলছিল। নূরের বাবা নিজের কলিজার টুকরোকে না দেখে তার বাবা মা জানে তাদের কেমন ব্যাকুলতা হয়। নূরের বাবাকে দেখে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনান দূর থেকে দাঁড়িয়ে এটা দেখছিল। কেন জানি নূরের কান্নার সহ্য হচ্ছে না। বাবা মেয়ের মান অভিমানের পালা শেষ করলো। সাদনান সহ নূরের গেস্টরা মিলে হইচই শুরু করলো। সাদনান আর নূরকে পাশাপাশি বসানো হয়েছে। নূর আর চোখে সাদনানকে দেখছে আর মনে মনে বলছে, আচ্ছা ওকে দেখলে আমার হার্টবিট এত ফাস্ট গতিতে চলা শুরু করে কেন? আমি কেন জানি আনইজি ফিল করছি সাদনানের সামনে থাকলে। আজ এত সাজগোজ করেছে কেন ডেভিলটা? ও, ওখানে তো অনেক মেয়ে আছে, তাদের দেখাতে হবে না? আমি কি এমনি তোকে লুচু বলছি? তবে আজ একটু বেশি ভালো দেখাচ্ছে ডেভিলটাকে। ধুর, নাগা তাকাতে চাইলেও চোখ চলে যাচ্ছে। আমাকে দেখবে ভালো কথা, এভাবে চোরের মতো তাকাচ্ছে কেন? আমাকে বললেই তো হয় আমি সোজা হয়ে তোমার সামনে বসে থাকতাম। ইস, এভাবে তাকিও না গো, আমার কেমন জানি লজ্জা লাগছে। ইস, কি লজ্জা কি লজ্জা! ডেভিলটা দেখে নিল। না, ওকে বুঝতে দেওয়া যাবে না। একদম বাজে কথা বলবেন না। যেই না চেহারা, আবার তার নাম পেয়ারা। আপনার দিকে তাকাতে আমার বই হয়ে গেছে। নিজেকে কি ভাবেন, রাজকুমার? যেই তো কালুয়া, তার আবার ভাব দেখলে শরীর যায় জ্বলে। যা বাবা, আমি আবার কি করলাম? সত্যি কথা বললে সবার গায়ে ফোসকা পড়ে। নিজে চুরি করে তাকাবে আমার দিকে, আমি বললেই দোষ। আপনার সাহস তো কম না। আপনাকে তো দেখে নিব আমি। আমাকে চোরবালা দাঁড়ান। আপনাকে আমি কুল কুল, তুমি যা ইচ্ছে করো, বাট একটা কথা মনে রেখো, যা দুষ্টুমি করবে সে অনুযায়ী তোমাকে রোমান্টিক ডোজ দেব আমি। আর আজ সকালে বাকি থাকা কাজটাও সেরে ফেলবো। সবাই মিলে ফটো তোলা শুরু করলো। সাদনান আর নূরের কাপল পিক তুললো অনেকগুলো। সাদনান আর নূর যখন পাশাপাশি দাঁড়িয়ে পিক তুলছিল তখন দুজনের শরীরে টাচ লাগে, আর নূর যেন এতে লজ্জায় কুকড়ে যাবে। তবে সাদনান এটা খেয়াল করে যে নূর খুব আনইজি ফিল করছে। ক্যামেরাম্যান সাদনানকে নূরের কাঁধে হাত রাখতে বলে। সাদনান নূরের দিকে তাকায়। সাদনান নূরের কাঁধে হাত রেখে বুঝতে পারে নূর কাঁপছে। সাদনান নূরের মুখের দিকে তাকিয়ে দেখে নূরের মুখটা লাল হয়ে আছে। সাদনান বুঝে গেছে নূরকে কাবু করার উপায়, কারণ নূরকে সোজা করতে হলে নূরকে রোমান্টিক ডোজের ভয় দেখাবে। সাদনান নূরের আরও কাছে গিয়ে নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে নূরকে গিয়ে বলল, তোমাকে কি সোয়েটার বা চাদর এনে দেব? এত গরমে কেউ সোয়েটার পরে? আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? আমি পাগল হইনি, তোমার ভালোর জন্য বলছি। আমি তো বুঝতে পারছি তুমি কাঁপছো, এর জন্য বললাম আর কি। আপনি আসলে খুব অসভ্য একটা লোক। যা বাবা, আমি কি ভুল বললাম নাকি? সাদনান নূরকে ইজি করার জন্য একটু ফান করলো। ওরা সবাই একসাথে খেতে বসলো। নূরের বাপি আর সাদনানের বাবারা একসাথে বসলো, আর সাদনান আর নূর একটু আলাদা জায়গায় বসলো। সাদনানের মায়ের বুদ্ধিতে এটা করেছে, কারণ ওদের এখন যত একসাথে থাকতে দেওয়া যাবে তত তাড়াতাড়ি দুজন দুজনকে বুঝতে পারবে। সাদনান ওর পায়ের জুতা খুলে আস্ত করে নূরের পায়ের পাতার উপর পা রাখলো, আর নূর চমকে উঠে চোখ বড় বড় করে সাদনানের দিকে তাকিয়ে আছে। সাদনান আপন মনে ওর সামনে থাকা খাবারগুলো নূরের জন্য পরিবেশন করে।
নূরের সামনে দিল আর নূর এত শক খেয়েছে যে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। সাদনান নূরের অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। নূরের হাত ভর্তি চুরির জন্য নূর খেতে পারছে না। সাদনান নূর সামনাসামনি না বসে নূরের পাশে এসে বসে নূরকে আড়াল করে নূরের মুখের সামনে খাবার তুলে ধরল। নূর এবার আশ্চর্যের চূড়ান্ত সীমানায়। সাদনান নিচে থেকে নূরের পায়ে খোঁচা দিচ্ছে হাঁ করার জন্য। নূর হাঁ করল আর সাদনান ওর মুখে খাবার দিল। ক্যামেরাম্যান এই এত ভালো একটা মুহূর্তের সময়টাকে হাতছাড়া করতে দেয়নি। ওদের এই দারুণ কাপলের পিক তুলে নিয়েছে। নূর আজকে ওর বাবার বাসায় যাবে, এই জন্য খুব খুশি। একদিকে অনুষ্ঠান শেষ করে নূররা বের হয়ে গেল ওদের বাসে যাওয়ার জন্য। নূরের বাবারা ইচ্ছে করে আলাদা গাড়িতে পাঠিয়েছে আর বাকিরা আর তিনটাতে। সাদনান নিজের গাড়িটা নিল আর ও নিজে ড্রাইভ করা শুরু করলো। সাদনান নূরের বাবাকে মেসেজ করে বলে দিল ওর একটু আসতে দেরিতে বাসে পৌঁছাবে। নূর গাড়িতে বসলো। আজ খুব খুশি, ওর মুখ দেখে বোঝা যাচ্ছে। নূর সামনের দিকে একবার তাকিয়ে জোর গলাতে গান শুরু করলো। যার বরটা কালা তারি কপাল ভালাগো, যার বরটা কালা তারি কপাল ভালাগো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারোর নজর পড়ে না, ড্যাডা 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 ড্যাডা। জোরে গাড়ি ব্রেক করে। হোয়াট হোয়াট আপনার হোয়াটের মায়ের বাপ, আপনি এত জোরে গাড়ি ব্রেক করলেন কেন? উফ, মাথায় ঠোয়া লাগলো তো আমার। ঠোয়া আবার কি? আর এসব আজীব কথাবার্তা তোমার মাথায় এসে কী করে? ঠোয়া মানে মাথায় হুট করে কিছু আর সাথে ব্যথা লাগা। ভদ্রপোলা কিছু বোঝে না। তোমার কালা ছেলে পছন্দ কবে আগে বলবে না? আর আমাকে গান দিয়ে বুঝে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দিয়ে জন্য গানটা গাইলে, তাই তো? আগে বলবে না তুমি জেলাস ফিল করছো? একদম বাজে কথা বলবেন না। আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বয়ে গেছে। বুঝি বুঝি, সবই বুঝি। আমার মাথার আপনার মুন্ডু বোঝেন। ওদের দেরি করে বের হওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে। সাদনান ড্রাইভ করছে আর নূর সিটের সাথে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে কারণ আজকে জ্যোৎস্না রাত আর বাইরে চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিতের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশ সুন্দর, আকাশে অনেক তারা ঝিকমিক করছে। সাদনানের গাড়িটা একটা নির্জন রাস্তা দিয়ে যাচ্ছে, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। নূর চারপাশটা দেখে সাদনানের দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ির জানলা ঘেঁষে বসেছিল। সাদনান এবার হেসে দিল। সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েছে আর নূরের সিট বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনান নূরে খুব কাছে আসে। বাট নূর অন্য কিছু মনে করে। নূরের জন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনানকে আটকে ওর কাছে আসার জন্য। সাদনান আর কিছু বলে না। গাড়ি থেকে নেমে নূরের পাশে গাড়ির গেট খুলে দেয়। নূর নামতে চেয়েছিল না, বাট সাদনান নূরের হাত টেনে বের করে নূরকে নামায়। আর নূর সাদনানকে গালি দিতে থাকে, এ অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ওহ, আমাকে আপনি বেঁচে দিবেন না তো? ও বাপি, তোমার মেয়েকে মনে হয় আর দেখতে পাবে না গো বাপি। এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে। এই মেয়ে, এসব কি বলো? চুপ থাকো একদম, আর একটা কোনো কথা বলবে না। আর একটা কথা বললে সত্যি রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন দুম করে লিপ কিস করে দেবো, তখন বুঝবা। আচ্ছা, আর কিছু বলছি না। ছি, কি বাজে ছেলে। সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওই দিকে দৌড় দিল আর একটু সামনে গিয়ে দেখলো একটা নদীর পাড়। সাদনান নূরের পেছন পেছন গেল। নূর খুশিতে লাফানো শুরু করেছে কারণ খুব মনোমুগ্ধকর একটা পরিবেশ। সাদনান এসে নূরের পাশে দাঁড়ালো আর নূর আবার সাদনানকে বকতে শুরু করলো। সাদনান নূরের মুখ চেপে ধরলো আর কিছু বলার আগেই সাদনান নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে। সাদনান একদম নূরের শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে আর নূরের দুই হাত সাদনান এক হাত দিয়ে ধরে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে আর সাদনানকে নূরের ঠোঁটটা বেশি টানছে। সাদনান কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায়। নূর সাদনানের হাত থেকে নিজের হাত ছোটানোর জন্য চেষ্টা করছে, কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না। সাদনানের কোনো ঘোর লেগে গেছে। সাদনানের ঠোঁটে নূর কামড়ে ধরে। সাদনান চোখ বন্ধ করে নেয়। এবার সাদনান নূরকে ছেড়ে দেয় আর এক দৌড়ে গাড়ির কাছে গিয়ে সিটে বসে পড়ে। নূর এভাবে যাওয়াতে সাদনানের নিজের মধ্যে খুব গিল্টি ফিল করে। সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। সাদনান রুমাল দিয়ে ঠোঁট মুছে গাড়ির কাছে যায়। সরি, আসলে আমি এরকমটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও, এই জন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও, আমি আর এরকম করব না। মনে করো না উপরের কথাগুলো এখন আমি তোমাকে বলবো না,
নরিয়ার, তোমাকে তো এত রোমান্টিক ডোজ দেয়া কেবল শুরু করলাম, ঢেলে দেয়া দিন শেষ, ডোজ দেওয়ার বাংলাদেশ। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গিয়েছিলাম তুমি সোজা পথে চলা মেয়ে না। রেগে রেগে কথাগুলো বলল। আপনি যে অসভ্য একটা লোক, আপনি সেটা নিজে থেকে প্রমাণ করলেন। আপনি আগে বলতেন আমার শরীর ভালোবাসেন, তাহলে তো আমি আপনাকে সঁপে দিতাম। প্রথম রাতে আপনি আপনার জানারের রূপ ধারণ করতেন, কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ ছেড়ে এখন জানারের রূপে বের হয়ে গেল তো। সাদনান নূরকে ঠাস করে চড় মেরে দেয়, কারণ সাদনান নূরের এসব কথা শুনে আরও রেগে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দিব। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কি করতাম নিজেও জানি না। আমি তোমাকে ভালোবাসি নূর, আর এজন্য তোমার এত কথা শুনি, চেপে যাই। বাট আজ এখন থেকে ডেভিল রূপ দেখবে তুমি। আর আমি জানোয়ার না, তুমি আমার বিয়ে করার বউ। বৈধ অধিকার নিয়ে তোমার শরীরে টাচ করেছি আমি জানোয়ার না, চিৎকার করে বলল। সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নূর সাদনানের হাতের মার খেয়ে চুপ করে বসে আছে আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নূরের দিকে তাকে একটা ধমক দিয়ে, আর একবার যদি কান্নার সাউন্ড আমার কানে আসে, তোমাকে কি করব তুমি কল্পনা করবে না। ফাজিল মেয়ে, সবসময় আমাকে রাগে না দিলে হয় না নূর। আমার ভয় লাগছে। আস্তে ড্রাইভ করেন আপনি। তুমি কান্না থামাবে নাকি আরও গালে দিতে হবে একটা? শুনতে পেলে নাকি আবার বলতে হবে? শুনতে পেয়েছি। মনে থাকে যেন। নূরের দিকে রাগি চোখে তাকিয়ে ওরা ওদের বাসায় পৌঁছে গেল। সাদনান নূরকে এড়িয়ে যাচ্ছে। নূর ওর বাসায় গিয়ে সবার সাথে টুকটাক কথা বলে রুমে চলে গেছে। আর সাদনান একটু কাজ আছে বলে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে। সাদনান আজ নূরের কথাতে খুব কষ্ট পেয়েছে। এক জায়গায় গাড়ি থামিয়েছে আর নিচে নেমে একটা গাছের পাশে দাঁড়িয়ে নিজের হাতটা গাছের সাথে আঘাত করে যাচ্ছে। সাদনানের হাত থেকে রক্ত ঝরছে, বাট সাদনান থামছে না, কারণ আজ নূরকেই হাত দিয়ে মেরেছে। হাতের পাওয়া আঘাতের থেকে মনে পাওয়া আঘাতটা বেশি মনে হচ্ছে, কারণ নূরকে ওর শরীর পাওয়ার কথা বলেছে। সাদনানকে জানোয়ারের সাথে তুলনা করেছে। এটা সাদনান মানতে পারছে না। সাদনান মাটিতে বসে পড়েছে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে। সাদনান গাড়ির ভিতর থেকে পানির বোতল বের করে হাতে পানি ঢেলে চোখে মুখে পানির ছিটা দিল। তারপর দুই হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে, আকাশের দিকে তাকায় আর চোখ বন্ধ করে থাকে। সাদনান চোখ বন্ধ করতে ওর চোখের সামনে নূরের মায়াবী মুখটা ভেসে ওঠে। সাথে সাথে চোখ খুলে সাদনান দৌড়ে গাড়িতে গিয়ে বসে, গাড়ি স্টার্ট দেয়। সাদনান মনে মনে নিজেকে অনেক অনুতপ্ত, কারণ আজ নূরকে মেরেছে। নিজের কাছে খুব খারাপ লাগছে। এই জন্য মনে মনে, আমি সরি দুষ্টু রানী, আই এম রিয়েলি সরি। আর তোমাকে কষ্ট দেব না, সব মেনে নেব। তবে তোমাকে আমি এটা বুঝতে দিব না যে আমি তোমার প্রতি খুব দুর্বল। আমি আমার জন্য তোমার মনে ভালোবাসা সৃষ্টি করব ডিয়ার। একটা সময় এমন হবে তুমি আমাকে ছাড়া কিচ্ছু বুঝবে না, আর সেদিনটা খুব তাড়াতাড়ি আসবে। সাদনান নূরের বাসায় পৌঁছে দেখে সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, বাট নূর এখানে নেই। নূরের একটা কাজিন সাদনানকে নূরের রুমটা দেখিয়ে দিল। সাদনান রুমে ঢুকে অবাক হয়ে ঘুরে ঘুরে দেখছে। মনে হচ্ছে ভুল করে কোনো বাচ্চার রুমে ঢুকে পড়েছে। পুরো বিছানায় বিভিন্ন টেডি দিয়ে সাজানো, দেয়ালে বিভিন্ন কার্টুনের ছবি। সাদনান ঘুরে ঘুরে নূরের রুমটা দেখে মনে মনে হাসলো আর এমন একটা ভাব করে থাকলো যেন খুব রেগে আছে। সাদনান গিয়ে বিছানায় আধশোয়া হয়ে শুয়ে অনলাইনে ঢুকে ফেসবুকিং করছিল, আর নূর ওয়াশরুমে ঢুকে শাওয়ার নিয়ে সাদনানের গোষ্ঠী উদ্ধার করে কেবল বের হচ্ছে ওয়াশরুম থেকে। একটা কালো 3/4 আর সবুজ লেডিস গেঞ্জি পরে ওয়াশরুমের ডোর খোলার শব্দে সাদনান মাথা উঁচু করে নূরকে দেখে। চোখ বড় বড় করে তাকিয়ে এমন একটা ভাব করলো যেন কিছু হয়নি। সাদনান অনলাইন থেকে বের হয়ে ফোনের ক্যামেরা অন করে দেখছে নূর কী করছে। আর নূর সাদনানকে একবার দেখে রাগি চোখে তাকিয়ে চুল থেকে টাওয়াল খুঁজে চুল মোছা শুরু করলো। কয়েকবার চেষ্টা করলো, বাট ভালো করে না মুছে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে টাওয়ালটা বিছানায় ছুঁড়ে মারলো, আর টাওয়ালটা গিয়ে সাদনানের মুখে গিয়ে পড়ল। সাদনান টাওয়াল থেকে আসা মাতাল করার সুবাস পাচ্ছে। একটু প্রাণ ভরে সুবাসটা নিয়ে এমন একটা ভান করলো যেন, এটা কি করলে ফাজিল মেয়ে, তোমার সাহস তো কম না, আমার মুখে টাওয়াল ছুঁড়ে মারো, তাড়াতাড়ি এটা সরাও। সাদনান টাওয়ালটা না সরিয়ে, মানে টাওয়ালটা মুখের উপর রেখে কথাগুলো বলছে। জি বাপি, তুমি কোন ওগানটার গলা আমাকে ঝোলালে বাপি? সারাদিন শুধু বকতে থাকি।
সাদনানের মুখের উপর থেকে টাওয়ালটা সরিয়ে নূর চলে আসতে গেলে সাদনান ওকে আবার বসিয়ে দেয়। নূর বসে পড়ে আর সাদনান দাঁড়িয়ে নূরের হাত থেকে টাওয়ালটা নিয়ে নূরের চুল মুছে দিতে শুরু করে। আর নূর মুখ বাঁকিয়ে বিড়বিড় করে বলতে থাকে, কখনো মারবে, কখনো বকবে, আবার কখনো ভালোবাসা দেখাবে, ঢং দেখে বাঁচি না, যত সব পাগল পাগলে আমার কপালে চটে। আমি কখন কি করব তোমাকে বলে করতে আমি বাধ্য না। আর সাদনান কারোর কথা শুনে চলে না। আশা করি আজকের মারের কথা ভুলে যাওনি। সাদনান এটা বলে লাগেজ থেকে জামা কাপড় আর নূরের টাওয়াল নিয়ে ওয়াশরুমে ঢুকে দুম করে দরজা আটকে দিল। নূর চমকে উঠে এভাবে দরজা লাগানোর কারণে। এর জন্য সবাই বলে লেবু বেশি চিপতে হয় না, আর বেশি চিপলে তিতা হয়ে যায়। ইস, আগেই ডেভিল ভালো রূপে ছিল, আর আমি ভুল করে ইচ্ছে মতো চটকিয়েছি, এত তিতা হয়ে গেছে যে আর তিতা হয়েও এই ডেভিল রূপ ধারণ করেছে। আমার ভালো থাকার দিন বোধহয় শেষ। তবে আপনাকে আমিও ছেড়ে দিব না ডেভিল বর। সাদনান ওয়াশরুমে গিয়ে দরজা আটকে শাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে। নূরকে এই ড্রেসে খুব কিউট দেখাচ্ছে। সবুজ কালারটা ফর্সা শরীরে দারুণ মানিয়েছে। সাদনান তখন নূরের বেশ কয়েকটা পিক তুলে নিয়েছে। আর সব থেকে দারুণ হয়েছে সাদনানের দিকে রাগী চোখে তাকানোটা। আর তখন সাদনান পিক তুলে নেয়। সাদনান শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে টাওয়ালটা বেলকনিতে নেড়ে দিয়ে আসে। সাথে ওর ভেজা ড্রেসগুলো বেলকনি থেকে আসতেই নূর দৌড়ে এসে বলে, বাপি আপনাকে খেতে ডাকছে, তাড়াতাড়ি খেতে আসুন। এই কথা বলে হরলিক্স যেতে যেতে খেতে খেতে চলে গেল। এভাবে কেউ খেতে ডাকে? না, কিছু মনে করা যাবে না। তোর বউটা যে এলিয়েন, তুই বারবার বলে যাস কেন? আর এলিয়েনের সব পারে, নিজে নিজের পিঠ চাপড়ে। সাদনান রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের সামনে যেতেই নূরের বাবার সাথে দেখা হয়ে গেল। নূরের বাবা সাদনানকে খাবার টেবিলে নিয়ে গিয়ে বসলো। কিছু কিছু মেহমানরা থেকে গেছে, এজন্য বাড়িটা হইচই হচ্ছে। সাদনান গিয়ে একটা চেয়ার টেনে বসলো। কোথায় থেকে নূর দৌড়ে এসে সাদনানের পাশের চেয়ারে বসে পড়ল। তারপর পাশে তাকিয়ে সাদনানকে দেখে ভয়ে ভয়ে আবার উঠে ওর এক ছেলে কাজিনের পাশে বসলো। আর সাদনান এটাতে রেগে গিয়ে একবার নূরের দিকে তাকিয়ে, নূর তুমি এখানে বসো প্লিজ, কারণ আমাকে তুলে খাওয়ানোর দায়িত্ব তো তোমার, তাই না? মুখে হাসি নিয়ে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলল, সমস্যা নেই, আমি এখানে বসে থাকি, খাবার বেড়ে দেওয়ার জন্য রাজু আঙ্কেল কাজের লোক তো আছি। নূরের বাপি বলল, নূর তাড়াতাড়ি এখানে এসে বসবে, এত কথা বলছো কেন তুমি? সাদনান বাবা যখন বলেছে তখন তাই হবে, তাড়াতাড়ি এখানে এসে বসো। আচ্ছা বাপি। রুমে চলো, আজ তোমার হচ্ছে আমাকে ইগনোর করা। মাথা নিচু করে নূরের কানে কাছে ফিসফিস করে বলল। সবাই খেয়ে যে যার রুমে চলে গেল। নূর ভয়ে ভয়ে রুমে ঢুকলো। সাদনান চোখ বন্ধ করে শুয়েছিল। নূর পা টিপে টিপে আবার রুম থেকে বের হবে এমন সময় সাদনান নূরকে ডেকে উঠল, নূর এদিকে এসো। বলেন। আরও কাছে এসো আর এখানে বসো। বলুন। আমার মাথা ব্যথা করছে, আমার মাথা টিপে দাও। এখনই দিব মানে এখনই দিবা, কোনো অজুহাত শুনতে রাজি না। নূর বলল, আমার ঘুম পাচ্ছে খুব, ঘুমাবো। হ্যাঁ। মার খাবে? মার দিব? বেশি করে দিই? লাগবে না, থাক। সাদনান এসে নূরের কোলে মাথা দিল। আর নূর বিছানার সাথে হেলান দিয়ে বসে সাদনানের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর সাদনান চোখ বন্ধ করে সেটা উপভোগ করছে। কিছু সময় পর নূর সাদনানের চোখে সামনে হাত ঘুরিয়ে দেখল সাদনান ঘুমিয়ে গেছে কি না। সাদনান তখনও ঘুমায়নি। ঘুমের ভান করে উপর হয়ে শুয়ে নূরের কোমর জড়িয়ে ধরে আছে। আর নূর নাড়াচাড়া বন্ধ করে হাঁ করে তাকিয়ে থাকে। সাদনান ঘুমিয়ে গেছে ভেবে নূর সাদনানের চুল দাড়ি নিয়ে আঁকিবুকি করতে থাকে আর মুচকে মুচকে হাসতে থাকে। এই যে সাদনান সাহেব, আপনাকে আমি নিজে ইচ্ছায় বিয়ে করেছি, বাট আপনি ভাবেন আমি আপনাকে ভালোবেসে বুদ্ধি খাটিয়ে পেয়েছেন। আসলে কোথায় একটু ভুল আছে আপনার। আপনাকে ইচ্ছে মতো জ্বালাবো ভেবে আপনাকে আমি বিয়ে করেছি, কারণ আপনাকে আমার প্রথম লেকের পাড়ে দেখে ভালো লেগেছিল। আর এটাও জানি আপনি আমাকে ফলো করতেন। আপনাকে অনেক আগে থেকেই চিনি সাদনান সাহেব। আপনার এই হেয়ার স্টাইল আর খোঁচা খোঁচা দাড়িতে যে আপনাকে কতটা চার্মিং প্রিন্স দেখায় আপনি হয়তো নিজেও জানেন না। তবে আপনাকে আমি এত সহজে ধরা দিব না ডেভিল বর। চোখ বন্ধ করে সব শুনলাম। আমি তো অবাক হওয়ার চূড়ান্ত পর্যায়ে। আমি দুষ্টু রানী আমার উপরেই গেম খেলেছে তাহলে। ওকে, এবার তুমিও দেখো দুষ্টু রানী। নূর সাদনানের চুলগুলো ইচ্ছে মতো আঁকিবুকি করছে আর মুচকে মুচকে হাসছে। সাদনান ইচ্ছে করে নূরকে আরও জড়িয়ে ধরে। নূর পেটে মুখ গুজে দেয় আর সাদনানের প্রতিটা নিঃশ্বাস নূরের শরীরে এক অনুভূতি সৃষ্টি করছে। নূর সাদনানের মুখ সরাতে চাইল, বাট পারল না। নূর সাদনানের দিকে তাকিয়ে, ডেভিল বর
আমি সেই মেয়েটি যে আপনার বাসায় প্রতিদিন চিঠি পাঠাতো আর আপনি রেগে সেগুলো ফেলে দিতেন। আমি সেই যে আপনার পছন্দের ওয়াচ আপনার চোখের অগোচরে নিয়ে কেটে পড়েছিলাম। আপনাকে প্রথম দেখেছিলাম লেকের পাড়ে গিটার হাতে গান গাইতে। আপনার অনেক বন্ধুর সাথে ছিল, বাট আমার চোখ আপনার দিকে আটকে ছিল। আপনার সামনে আমি ইচ্ছে করে ধরা দিইনি তখন, আর আপনার সাথে এতদিন লুকোচুরি খেলেছিলাম। আপনার মন আমি কেড়ে নিবই। তার কারণ প্রতিটা ছেলে দুষ্টু মেয়েদের প্রতি আকৃষ্ট হয় বেশি। খুব তাড়াতাড়ি দুষ্টু মেয়েরা ছেলেদের মন কাটতে পারে। ডেভিল বর আমি গান শুনে আপনার প্রেমে পড়েছিলাম। আপনার বলা সেই গান আজও আমার কানে ভাসে। আপনার সেই গানের সাথে সেই ভিডিওটি দেখে আমার ঘুম আসে। বাকিদের জন্য আপনাদের রহস্য রাখলাম। নূর একদিন বিকেলে লেকের পাশে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে গিটার টেনে এক পাশে তাকিয়ে দেখে একটা ছেলে গিটার হাতে বসে গান ধরেছে আর বাকিরা তাকে ঘিরে বসে আছে। নূর সাদনানকে ওখানে দেখে আসতে গেলে সাদনান তখনই গিটারের সুর তুলে গান ধরে। ও রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসি পদে কহন কথা। নূর লেকের পাড়ে সাদনানকে দেখছিল। পরে নূর সাদনানের সব ডিটেলস জেনে নিয়ে রেগুলার ওর বাসায় চিঠি দিত। সাদনান ওগুলো রেগে ফেলে দিত আর নূর যা করতো সব আড়াল থেকে। সাদনান নূরকে দেখেনি এর আগে, এই জন্য সাদনান এর কিছু জানেই না। সাদনান যখন এসব পছন্দ করতো না নূর, তখন সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে সাদনানের ইগোর কারণে জোর করে তা ভালোবাসা পাওয়া যায় না। নূর যখন ওর বাপির থেকে নিয়ে সাদনানের পিক দেখল তখন আর না করতে পারিনি, কারণ সাদনানকে ওর পছন্দ করত। কিন্তু ভাগ্য আজ ওদেরকে এক করে দিয়েছে। সাদনান সব কথা শুনে ওর মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা, কারণ যাকে এত ইগনোর করেছে আজ কিনা তার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে। আল্লাহ ওদের জুটি বেঁধে দিয়েছিল বলে আজ ওরা আবার এক হয়েছে। সাদনান খুব মনোযোগ দিয়ে নূরের কথাগুলো শুনল, কিন্তু নূরের আর কথা না শুনতে পেয়ে সাদনান মাথা উঁচু করে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে ভালো করে শুয়ে দিল, তারপর লাইট অফ করে দিয়ে নূর কপালে ছোট ছুঁয়ে দিল আর নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আর মনে মনে ভাবতে লাগলো, দুষ্টু রানী সরি, তবে আজ থেকে আর কোনো ইগনোর নই। আজ থেকে এই সাদনান পুরোপুরি তোমার। তুমি এই কথাগুলো আজ না বলে জানতামই না, তবে আজ আমি খুব খুশি, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর কোনো রাগ অভিমান নেই। আমি তোমার মনের কথা জেনে গেছি আর তোমাকে কষ্ট দিব না। আমি কল্পনা করিনি এই দুষ্টু মেয়েটা নাকি আমাকে ভালোবাসতো। রঙ্গবতী গানটা তোমার এত পছন্দ হয়েছে যে প্রেমে পড়ে গেলাম। আমি তোমার পছন্দের গান তোমার সামনে বসে তোমাকে ডেডিকেটেড করব আর তোমার লজ্জা মাখা মুখটা দেখব। আমি তো ভেবেছিলাম আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে আমার করে নিয়েছি, বাট এখন বুঝলাম তুমি গোল দিয়ে বসে আছো। সাদনানও একসময় ঘুমিয়ে গেল ওর ভালোবাসার মানুষটার বুকে সাথে জড়িয়ে নিয়ে। এভাবে জড়িয়ে ধরে ঘুমাতে এক অন্যরকম ভালো লাগা আর একটা অনুভূতি কাজ করে। সকালবেলা নূরের ঘুম ভেঙে গেছে। নিজের দিকে তাকিয়ে দেখে ওর সাদনানের বাহুডোরে বন্দি। এভাবে থাকতে খুব লজ্জা পেল। তারপর কুটস করে একটা কিস করলো, দাড়িতে হাত বোলালো। সাদনানের ঘুম ভেঙে গেছে। সাদনান নূরে উঠতেই নূর আবার চোখ বন্ধ করে নিল। সাদনান নূরকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো শুধু তোমাকে, তাহলে এরকম চোরের মতো আদরে দাও কেন? এবার থেকে জেগে থাকা অবস্থায় দিবা কেমন? একদম বাজে কথা বলবেন না। উরি বাবারে, ধরা পড়ে গেলাম। না, ওকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না, মনে মনে বলল। নূরতে এবার যাই অবস্থা। কোনোরকম নিজেকে সামনে নিয়ে চোখ খুলে সাদনানের দিকে তাকিয়ে দেখে সাদনান এক হাতের ওপর ভর করে শুয়ে ওকে দেখছে। নূর সাদনানের মুখে বেঞ্চি দিয়ে উঠতে যাবে। সাদনান নূরকে এক টানে ওর বুকের ওপর ফেলে দেয়, বাট নূর সাদনানের গলায় একটা কামড় বসে দেয় আর সাদনান ওকে ছেড়ে দেয় আর নূর দৌড়ে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। উফ, এই মেয়েটা এরকম কেন? ভাবলাম মর্নিং কিস দিয়ে সকালটা শুরু করব, বাট কিস তো দূরে থাক, এ তো ভ্যাম্পায়ারের মতো কামড় দিল। ওকে ম্যাম, আপনাকে আমি দেখে নেব। নূর আবার ওর রুমে এসে মর্নিংয়ে ওয়াকের জন্য ড্রেস নিয়ে আবার ওয়াশরুমে ঢুকে পড়ে। সাদনান শুয়ে শুয়ে শুধু ওর কাজগুলো দেখছিল। নূর রুমে এসে ইয়ারফোন আর ফোন হাতে নিয়ে রুম থেকে বের হবে এমন সময় সাদনান নূরকে টেনে পাশের দেয়ালের সাথে চেপে ধরে। নূর কিছু বলার আগেই সাদনান ওকে বলে, বরকে রেখে কেউ এভাবে মর্নিং ওয়াকে যায় গাধি? তুমি চলে গেলে আমি বোরিং ফিল করব, তারপরেও আমাকে একা রেখে চলে যাচ্ছ কেন? ওয়েট, আমি আসছি।
নূর মনে মনে বলছে, চলুন চলুন, আজ আপনাকে কেমন করে ফাঁদে ফেলি শুধু এটাই দেখবেন। আমি তো চেয়েছিলাম এটাই। সাদমান আর নূর দুজনেই ওয়াকের জন্য বের হলো। সকালবেলা তেমন কেউ নেই। নূর কানে ইয়ারফোন গুজেছে, আর সাথে একটা পছন্দের গান, আর সাথে পছন্দের মানুষ। আর কিছু লাগে? নূর সাদনানের দিকে তাকিয়ে বলল, সামনে একটা পার্ক আছে, খুব সুন্দর, যাবেন? তুমি নিয়ে গেলে যাব, কারণ আমি তো এখানে তেমন কিছু চিনি না। তুমি আমাকে যেখানে নিয়ে যাবে আমি সেখানে যেতে রাজি। সত্যি তো? একদম পাক্কা? 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 আজ আমি আপনাকে আমার কিছু অভ্যাসের সাথে পরিচয় করিয়ে দিব। ওকে ম্যাম, তবে তোমার এই এত সফট ভয়েসের কথাগুলো আমার কেন জানি ডাউট হচ্ছে। সত্যি করে বলো তো, তোমার মনে কি চলছে? এই আপনাদের একটা দোষ, ভালো হলেও বকবেন, আবার রুড বিহেভ করলেও বকবেন। তাহলে আমার কি করা উচিত বলুন তো? ওরে বাবা, এই টেবিলটা তো খুব চালাক। না না, এখানে আর কিছু করা যাবে না। আপনাকে আমি নিজ দায়িত্বে সম্মত ফাঁসি দিব। মনে মনে কথাটা বলল। ওকে ওকে, আমি আর কিছু বলছি না। ওকে। ওরা পার্কে গিয়ে নূর ধপাস করে একটা দোলনায় বসে পড়ল। সাদনানও বসলো নূরের পাশে। নূর ওর কেস খুলে খালি পায়ে হাঁটলো, সাথে সাদনানকেও হাঁটালো। সাদনান এই প্রথম খালি পায়ে সকালবেলা ঘাসের ওপর হাঁটলো। পায়ের নিচে সারা রাতের ভিজে থাকা হালকা শিশির ভেজা ঘাস। সাদনান নূরের দিকে পাশ ফিরে তাকিয়ে দেখে নূর দুই হাত তুলে আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। সাদনান নূরের পাশে দাঁড়িয়ে ওকে দেখছে। এটা করার কারণটা কি জানতে পারি? আমাদের এই ধুলোবালিময় শহরটাতে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার মতো জায়গা নেই, এই জন্য সকালবেলা আমি এটা করি। আপনি করে দেখুন, খুব ভালো লাগবে। কারণ সকালের পরিবেশটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। তোমার চিন্তাভাবনাগুলো দেখে সত্যি খুব ভালো লাগলো, তবে আমার খুব কাতকুতো লাগছে পায়ের নিচে এই ঘাসগুলো। ঢং দেখে বাঁচি না, বুড়া বয়সে এখন ওনার আবার কাতকুতো কমেনি। দাঁড়ান, আপনার কাতকুতো কমিয়ে দিচ্ছি। নূর ওখানে দাঁড়িয়ে সাদনানকে কাতকুতো দেয়া শুরু করে দেয়, আর সাদনান হাসতে শুরু করে। কারণ সাদনানের ছোট থেকে খুব কাতকুতো। ওরা দুজনেই খুব হাসছে। সাদনান নূরকেই প্রথম এভাবে হাসতে দেখছে, এই জন্য সাদনান নূরকে আটকাচ্ছে না। পাশ দিয়ে একটা দাদু আর একটা বাচ্চা হেঁটে যাচ্ছিল। তখন বাচ্চাটা ওর দাদুকে বলছে, দাদু দেখো, ওলা কাতুকুতু খেলতে, আমি ওদের সাথে খেলবো। আরে না, ওরা পাগল হয়ে গেছে, তুমি আর আমি বাসায় যাই, চলো তাড়াতাড়ি। নূর কোনো রকম হাসতে হাসতে ঘাসের উপর বসে পড়ে, সাথে সাদনানও। নূর এবার উঠে দাঁড়িয়ে সাদনানকে উঠে যেতে বলে। আমি হাঁপিয়ে গেছি আর একটু বিশ্রাম নিয়ে নেই প্লিজ। আরে না, উঠুন, আমরা আরেক জায়গাতে যাব। সাদনানের হাত ধরে টেনে তুলে, ওকে চলো। নূর সাদনানকে একটা টং দোকানে নিয়ে গেল। বাট সাদনান তো এর আগে এসব দোকানে চা খায়নি। তবে নূরের দিকে তাকিয়ে মুখে কিছু বলল না। নূরের সাথে দোকানদার খুব ভালো পরিচয়, সেটা ওদের কথা শুনেই সাদনান বুঝে গেছে। রহিম কাকু, এটা আমার বর, ওকে একটা ঝাক্কাস করে চা দাও তো, সাথে আমাকেও দিও। আরে বাবা বসুন, গরিব মানুষ আমি, কিছু মনে করবেন না, এখানে বসার ভালো কোনো জায়গা নেই। নূরমা, ওনাকে একদিকে সাথে নিয়ে বয়, আমি এখনই চা বানিয়ে দিচ্ছি। আপনি তো উত্তেজিত হবেন না প্লিজ। কাকু তাড়াতাড়ি দাও। ওরা দুজনেই চায়ের চুমুক দেয়। চায়ের টেস্টটা আসলেই দারুণ। সাদনান নূরের দিকে তাকায় আর নূর ভ্রু নাচিয়ে জিজ্ঞাসা করে, কেমন হয়েছে? সাদনান ভ্রু নাচিয়ে বোঝায়, দারুণ হয়েছে। এই, আপনারা ভ্রু নাচিয়ে চেষ্টা করলেন নাকি? ভাবা যায়। হঠাৎ একটা বাচ্চা এসে সাদনানের সামনে দাঁড়ায় আর সাদনানের দিকে মিষ্টি হেসে বলে, তোমরা তখন কাতুকুতু খেলছিলে না, আমি তখন তোমাদেরকে দেখেছি, আমি এখন তোমাদের সাথে খেলবো। সাদনান নূর দুজনের দিকে তাকিয়ে হাসে। ওরা বাচ্চাটাকে ধরে কাতুকুতু দেওয়া শুরু করলো, আর বাচ্চা মেয়েটি খিলখিল করে হাসা শুরু করলো। সাদনান নূর ওই বাচ্চা মেয়েটির সাথে দুষ্টুমিতে মেতে উঠল, আর বাচ্চা মেয়েটির দাদু মেয়েটিকে খুঁজে বেড়াচ্ছে। সাদনান বাচ্চাটিকে কোলে নিয়ে বসলো, আর সাদনান বাচ্চাটার গালে একটা টোকা দিয়ে বলল, আচ্ছা বাবু, তোমার নাম কি, আর এখানে কার সাথে এসেছো? বাচ্চা মেয়েটি বলল, আমার নাম আলো। নাইস নেম তো তোমার, নামটা কিন্তু তোমার মতো দেখতে খুব মিষ্টিও। নূর বলল, ঢং দেখে পাচ্ছি না। কই, আমাকে তো এভাবে বলে না, আর এখন দেখো মুখে কেমন বুলি ফুটছে, ডেভিল একটা। বাচ্চাটি বলল, আমার গালে হাত দিলে আমার না খুব লজ্জা লাগে, কাউকে হাত দিতে দেই না। সাদনান বলল, তাই নাকি? নূর দাঁত কেলানো বন্ধ করেন, এই বাচ্চা নামো আমার বরের কোল থেকে, আমার হিংসা হচ্ছে। আরে ব্যাস, সকাল থেকে আর কত সারপ্রাইজ দিবে নূর, আমি তো এবার মরেই যাব।
আরে বাচ্চাটা আমার কোলে বসছে তাই হিংসে হচ্ছে ভাবা যায়? না জানি কোন মেয়ের সাথে কথা বললে কি করবে আমাকে। এই মেয়ে তো খুব দুষ্টু, তুমি ওনাতেও কোলে নাও, তাহলে আর নাক কুবে না। বাবু ও তো তোমার মতো কিউট না, ও তো একটা ময়দার বস্তা, ওকে কোলে নিলে আমি তো নড়তেই পারবো না। নূরকে রাগানোর জন্য বললাম কথাগুলো। আলো বলল, আমি সত্যি খুব কিউট। সবাই বলে, হ্যাঁ একেবারে বিশ্ব কিউট আপনি, এবার নামেন। আর তুই আমাকে কি বললি? আমি ময়দার বস্তা? তাহলে তুই কি রে? তুই একটা মহিষ। আলো বলল, নামবো না আমি, তুমি দাও। আর তুমি মহিষ, তুমি ওকে মহিষ বলবে না। নূর বলল, তুই নামবি নাকি তোর চায়ের মধ্যে চুবাবো ফাজিল মেয়ে, আর ওকে ছাড় বলছি। সাদান বলল, আরে তোমরা থামো। আর নূর, ও তো বাচ্চা, ওর সাথে এইভাবে কথা বলছো কেন? ও তো এসবের কিছুই বোঝে না। এই ছেলে, তোমাকে আমার খুব ভালো লাগছে, আমি তোমাকে বিয়ে করব, তুমি দেখতে খুব সুন্দর। ভাবা যায় এইসব কি বলে। সাদনান এবার নূরের দিকে তাকায়, আর নূর দুম করে উঠে সাদনানের কোলে বসে পড়ল। এক পাশে নূর, আরেক পাশে আলো। আর সাদনান মাথা ঘুরে একবার নূরের দিকে তাকাচ্ছে আর একবার আলোর দিকে তাকাচ্ছে। বেচারা পড়ে গেছে মাইনকার চিপায়। সাদনানের অবাক হওয়ার শেষ হচ্ছে না। এতটুকু একটা বাচ্চা এসব বলে, আর নূরও সমানতালে আলোর সাথে ঝগড়া করে যাচ্ছে। আলোর মুখের বুলি থেমে রাখিনি। এবার আলো নূরের ওপর খুব রেগে গিয়ে সাদনানের চুলে হাত দিয়ে ধরে, সাদনানের মাথা ধরে ঝাঁকাতে লাগলো। আর নূরও হাঁ করে তাকিয়ে আছে আলোর দিকে। সাদনান, আমার লাগছে। এই ফাজিল মেয়ে, ওর চুল ছাড়, ওর লাগছে তো। আর তোর তো সাহস কম না, আমার বরের চুল ছাড়। ওকে আমি এইভাবে ধরবো, তুই কেন ধরবি? তুই ধরার কি? ওকে ছাড়, নাহলে তোকে মেরে চাকা বানিয়ে ফেলবো ফাজিল মেয়ে। আলো বলল, কাকে বিয়ে করবি? বিয়ে করলে কর, নাহলে ডোরেমন কেক অন্যায় মামা বিস্কুট কিনে দে, নাহলে চুল ছাড়বো না। ওকে ওকে দিচ্ছি দিচ্ছি। আলো মনি, প্লিজ চুলটা ছাড়ো। আচ্ছা, তাড়াতাড়ি। ছোটরা কত অবুঝ না বুঝে কত কথা বলে, কিন্তু নূর তো রেগে একেবারে অবস্থা খারাপ। আলো দাদু এসে আলোকে জোর করে নিয়ে যায়। সাদনান আলোকে অনেকগুলো চকলেট, ডোরেমন কেক, আরও কিছু জিনিস কিনে দিল। আর যাওয়ার সময় নূর আর সাদনানকে কিসি দিয়ে গেল। নূর আর রেগে নেই, আলোর গলা জড়িয়ে ধরে কিসি দেয়াতে ও রাগ কমে গেছে। নূর আলোর উপর রাগ না করলেও সাদনানের উপর খুব রেগে আছে। সাদনান আর নূর বাসার দিকে যাচ্ছে। নূর সাদনানের সাথে কথা বলছে না। সাদনান নূরের দিকে তাকিয়ে বলছে, ওই বাচ্চাটি তোমাকে কিস করলো, রাগ ভেঙে গেল? তাহলে কি আমিও, না মানে আমি একটা কিস করতে পারি? আমার সাথে আপনি মজা করছেন? আমি কি বাচ্চা নাকি আমাকে কিসি দিবেন? এসব বাজে কথা একদম বলবেন না। ওই বাচ্চা মেয়েটির কথায় রাগ করে না পাগলি, ও তো একটা বাচ্চা, ওর তো বুদ্ধি নেই, এই জন্য সহজ মনে এইসব কথা বলে ফেলেছে। বাচ্চারা কত কথা বলে, সব কথা মনে রাখতে নেই বা ধরতেও নেই। তবে আমার আলোকে দেখে খুব ইচ্ছে করছে আমাদের একটা ছোট্ট নূর আসুক, আমি ওর সাথে মজা করব, কোলে নিব, ও ফোকলা দাঁতে হাসবে, নানান ধরনের বায়না ধরবে, খুব মজা হবে। কিন্তু চলো আমরা একটা ছোট্ট নূর আনার ব্যবস্থা করি। আচ্ছা চলেন, তবে আপনার যদি ওকে খাওয়াতে পারেন, আমার সাহায্য ছাড়া, ওর ন্যাপকিন বদলে দিবেন, গোসল করাবেন, রাত জেগে ওর কান্না থামাবেন, তাহলে আমি রাজি। নিজেই বাচ্চার উনি এসছে, বাচ্চা নিতে ঢং দেখে পাচ্ছি না। বাচ্চা বলে যাকে তাকে দুম করে তুলে নিই, আর আমি একটু বড় বলে মুখে না বললে বোঝে না ডিভিল একটা। আমি ওকে খাওয়াবো কি করে? আমি তো মানে না মানে পারবো না খাওয়াতে। আচ্ছা এসো আদর করে দিই। তা রাগ করে থেকো না গো, তোমার গোমরা মুখ আমার ভালো লাগছে না। এসো তোমাকে কোলে নিই। পারবেন না তো মুখে লাগাম দেন, সময় হোক সব হবে। আর আপনার এত তাড়া থাকলে যা বললাম সেগুলো করতে হবে। আমাকে কোলে নিলি না আর আমি তোকে বাচ্চা দেব? না পারবো না ডেভিল একটা। মুখে না বলে এসে কোলে নিবে তা না, ন্যাকামো করে বলছে কোলে নেই, ফাজিল পোলা একটা। আমি কি বলবো নাকি আমাকে কোলে নাও কোলে নাও? আমার তো লজ্জা আছে নাকি? এই হুতুম তাকে বোঝাবো কি করে? আমার তার কোলে উঠে ঘুরতে খুব ইচ্ছে করছে। সাদনার নূর বাসাতে আসার জন্য রাস্তা দিয়ে হাঁটছিল, আর নূর মনে মনে দুষ্ট বুদ্ধি হাঁটছিল, আর পেয়েও গেল। নূর সামনে পড়ে থাকা গোবর দেখতে পেল, আর সাদনানকে ধাক্কা দিল, আর সাদনানের এক পা গোবরের মধ্যে ঢুকে গেল। সাদনান জানতো নূর কিছু একটা করবে, বাট তাই বলে রাস্তায় এভাবে। সাদনানের মুখের অবস্থা দেখে নূর হাসতে হাসতে মাটিতে বসে পড়েছে। সাদনান করুণ চোখে নূরের দিকে তাকিয়ে আছে। নূর ওদের বাসায় ঢুকলো। সাদনানও খোটাতে খোটাতে আসলো। বাগানে পানি দেওয়ার জন্য যে পানির কল বসানো আছে, ওখান থেকে পানির পাইপটা নিয়ে সাদনানকে দিয়ে পাটা ধুতে বলল। নূর এখনো হেসে যাচ্ছে, কিন্তু সাদনান পা ধুয়ে পায়ের পানি দিতে দিতে নূরের দিকে পানির পাইপটা ধরল আর নূরকে ভিজিয়ে দিল। নূর ভিজে একাকার অবস্থা।
এবার সাদনান আস্তে করে পানির পাইপ ফেলে দৌড় দিল, তা না হলে নূর ওকে যে কাক ভেজা করে ছাড়বে। নূর বাসায় গিয়ে আগে হনহন করতে করতে রুমে গিয়ে দুম করে দরজা মেরে দিল। নূরের বাপ্পি সাদনানের হাসি দেখে বুঝলো সাদনানের সাথে জড়িত। সাদনান নূরের যাওয়ার দিকে তাকিয়ে আছে। নূরের বাপ্পি ওদের কথা না জিজ্ঞাসা করে সাদনানকেও গিয়ে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিতে বলল। সাদনান মাথা নেড়ে নূরের রুমের সামনে দরজায় হাত দিয়ে দেখল লক করা না। সাদনান রুমে ঢুকতে আর ফোন আসতে বারান্দায় চলে গেল। নূরের বারান্দায় বিভিন্ন ফুলের গাছ আছে, ওগুলো দেখছিল আর ফোনে কথা বলছিল। সাদনান কথা শেষ করে রুমে আসতে দেখল নূর। আমি আর বলবো না, আবার কালকে বলবো। সাদনান রুমে আসতে দেখছে নূর ওয়াশরুমের দরজা খুলে উকিঝুঁকি মারছে। সাদনান নূরের সামনে গিয়ে দাঁড়ালো আর নূর ঠাস করে দরজা আটকে দিল। আর কিছুক্ষণ পরে আবার নূর উকি দিল। তখন সাদনান ওয়াশরুমের দরজার পাশে দাঁড়িয়েছিল। নূর সাদনানকে রুমে না দেখে খুব দ্রুত পায়ে শুধু টাওয়াল পেঁচিয়ে বের হয়ে এলো। আলমারি খুলে ড্রেস বের করলো নাচতে নাচতে। নূর মনে করছে সাদনান বের হয়ে গেছে, কিন্তু সাদনান দেয়ালের সাথে হেলান দিয়ে পকেটে এক হাত ঢুকিয়ে নূরের দিকে তাকিয়েছিল। নূর পেছন ঘুরেই দেখে সাদনানকে, দেখে যে দেয়ালে ঘেঁষে দাঁড়িয়ে আছে। নূর একবার নিজের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে চিৎকার দিয়ে, আর সাদনান দৌড় দিয়ে ওর মুখ চেপে ধরেছে, কারণ নূরের বাপি আছে বাসায়। না জানি কি নাকি ভাবে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর এখনো চোখ বন্ধ করে আছে। সাদনান নূরের কানে কানে ফিসফিস করে বলল, আর কতরূপ আমাকে পাগল করবে গো দুষ্টু পড়ি, এই লুকে তোমাকে দারুণ হট লাগছে। কথা বলতে পারছে না কারণ ওর মুখ চেপে ধরে আছে সাদনান। এটা আবার কেমন ভাষা? উফ নূর, সত্যি তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। তোমার মুখ আমি ছেড়ে দিচ্ছি, একটা সাউন্ড যদি করো তবে এবার হাত দিয়ে মুখ বন্ধ করব, এবার ঠোঁটের ঠোঁট দিয়ে মুখ বন্ধ করব, মাইন্ড ইট। আমি কি তোমার কোনো সাহায্য করতে পারি? অসভ্য ছেলে, তুই একটা কথা বলবি না, লুচু ডেভিল একটা। ড্রেস নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিয়ে বলল কথাগুলো। অসভ্যতা মেয়ের আর দেখলে কি, তোমার জন্য তো আমি ডেভিল সেজছি গো দুষ্টু পুরানি। তবে এবার থেকে রোমান্টিক ডেভিল রূপে তোমার সামনে হাজির হব। সাদনান বসে বসে নূরের কথা ভাবছে। নূর এসে সাদনানের মুখের ওপর টাওয়াল ছুঁড়ে মারল। সাদনান নূরকে খুব সিরিয়াসভাবে ডাকলো ফোনের দিকে তাকিয়ে। নূরও কিছু না ভেবে সাদনানের পাশে বসতেই সাদনান নূরকে বিছানার সাথে চেপে ধরে। নূর এমন বোকামির জন্য নিজেই নিজেকে গালি দেওয়া শুরু করলো। সাদনান দুষ্ট হাসি দিয়ে নূরের দিকে তাকিয়ে আছে। আমি বলেছিলাম না আমার মুখে এভাবে ছুঁড়ে মারবে না টাওয়াল। তোমার শরীরের সেই মাদকতা আমি যে কন্ট্রোল হারিয়ে ফেলি, এসব কি মুখে বলে বোঝাতে হবে, নাকি আমাকে এভাবে কাছে টানতেও চাও আর গা দিয়ে মুখে বললেই তো হয় আদর লাগবে? একদম ফালতু কথা বলবেন না। আপনি লুচু তাই সবাইকে লুচু ভাবেন। আমাকে ছাড়ুন। এত ওজন কেন আপনার? আপনি আসলে একটা জলহস্তি। উফ রে, উঠুন, আমার লাগছে। আমার খুব ইয়ে পাচ্ছে তো ওয়াশরুমে যান, এখানে করবেন নাকি? আরে বোকা, আমার খুব আদর আদর পাচ্ছে। আমার ক্ষুধা লাগছে, আর এখন আপনার এসব ন্যাকামি বন্ধ করুন। তোমাকে তো এখনো ভালো করে ধরিয়ে নি, তাহলে এত ছটফট কেন করছো? এত কথা না বলে একটু আদর দিলেই তো হয়। সাদনান নূরের গলায় মুখ ডুবায় আর নূর চোখ বন্ধ করে নেই। সাদনান নূরের গলার দিকে তাকায়। একটা চিকন চেইন ওর গলাতে চিকচিক করছে। ফর্সা গলায় একটা ভাঁজ পড়েছে, খুব মোহনীয় লাগছে। সাদনান ডিপ কিস করে আর ঠোঁটের দিকে এগোতে থাকে। আপনারা এভাবে শুনছেন কেন হা করে? ওদের রোমান্স করতে দিন, ওদের এভাবে ডিস্টার্ব করবেন না। ইস, কেমন ড্যাব ড্যাব করে শুনছে রোমান্সগুলা, আবার আমার কথা হাসছেও। এখন এটা নিয়েও কমেন্ট করবেন, বলেন ঠিক করছেন তাই না? আবার খিলখিল করে হাসছেন, আস্তে আসুন, দাঁত খুলে যাবে। নূরের বাপি নূরকে ডেকে ওঠে। সাদনান নূরের চোখের পাতায় কিস করে আর নূরের কানে কানে বলে, আর কত পালিয়ে বেড়াবে ম্যাম? তুমি যত আমাকে দূরে সরিয়ে রাখবে আমি তোমাকে তত কাছে টানবো। বাপি ডাকছে। সাদনান নূরকে ছেড়ে দেয়। সাদনানও শাওয়ার নিয়ে নেয় আর সবাই একসাথে ব্রেকফাস্ট করে নেয়। সাদনান আর নূর আজকে ওদের বাসায় চলে যাবে। নূরের বাপি জামাই আদর করা শুরু করে। একটা মাত্র জামাই বলে কথা। বিভিন্ন ধরনের মাছ, মাংস, ফল, শাকসবজি উনি নিজে হাতে বাজার করে এনেছেন। সাথে সাদনানের বাসায় পাঠানোর জন্য কে না চাইতেও সব দিতে হবে, তবে উনি ভার বেশে দিচ্ছেন। যদিও সাদনান এসবের কিছু জানে না। নূরের মনটা খারাপ, ওর যেতে ইচ্ছে করছে না। নূরের বাপির রুমে গিয়ে দেখে নূরের বাপি রকিং চেয়ারে বসে আছে, কপালের উপর এক হাত রেখে চোখ বন্ধ করে।
নূর গিয়ে ওর বাপির পায়ের কাছে বসে পড়ে আর কোলে মাথা দেয়। নূরের বাপি চোখ খুলে দেখে উনি বুকের কষ্টটা চাপা দিয়ে মুখে হাসি এনে ছলছল দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে আছে। নূরের বাবার দিকে তাকিয়ে ভ্যাভ্যা করে কেঁদে দিল। একটা বাবা জানে তার কলিজার টুকরো যখন বাড়ি ফাঁকা করে দিয়ে চলে যায় তখন তার কেমন লাগে। একটা মেয়ে যখন বাসে থাকে তার নুপুরের শব্দ, হাসির আওয়াজ, বাবার কাছে হাজারো আবদার, দুষ্টুমি, রাগ, অভিমান সব মিলিয়ে বাড়িটা পরিপূর্ণ হয়ে থাকে। কিন্তু যখন বাড়িটা ফাঁকা করে চলে যায় তখন বাড়িও মনে হয় কেঁদে ওঠে। নূরের বাপি নূরকে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কত কি বোঝাচ্ছে। ওইদিকে সাদনান নূরকে না দেখে পেয়ে খোঁজা শুরু করলো। সাদনান খুঁজতে খুঁজতে দেখে নূর আর ওর বাপি কথা বলছে। এই জন্য সাদনান চলে আসতে গেলে নূরের বাপি সাদনানকে ডাক দেয়। সাদনান গিয়ে ওখানে দাঁড়িয়ে দেখে নূর কাঁদছে। সাদনানের খুব রাগ হলো নূরের চোখে পানি দেখে। সাদনান, বসো বাবা। নূরের মনটা খারাপ, এই জন্য ওকে বোঝাচ্ছি। মাথাতেই বড় হয়েছে, একদম বুদ্ধি হয়নি। ওকে একটু দেখে রেখো বাবা। বাপি, আপনি একদম এসব নিয়ে ভাববেন না। আমি ওর পাশে আছি আর সারা জীবন থাকব। আপনার পরের যদি ওর ছায়া হয়ে দাঁড়ায় সে হচ্ছে আমি। আর আমি আপনার মতো পারবো না ওকে সামলাতে, তবে আমি আপনাকে কথা দিচ্ছি ওকে আমি আমার বেস্টটা দিয়েই আগলে রাখবো। আমি জানি বাবা, আর তোমার উপর আমার সেই বিশ্বাস আছে। নূর, চলো, লাঞ্চের সময় হয়ে গেছে। বাপি, আমার খেতে ইচ্ছা করছে না। আমাদের তো বেরোতে হবে, তাই না? আমি দেখি ওদের খাবার দিতে বলি। তোমরা এসো কেমন? জি আচ্ছা। মাথা নিচু করে বসে আছে। তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না, মানে সকালে যেটা বললাম তার জন্য। আপনাকে ভয় পাবো কেন? আমার আপনাকে ভালো লাগছে না। আমার তো তাই মনে হচ্ছে, সেজন্য তুমি এখন কাঁদছো। হাজবেন্ডের ভয়ে বউ কেঁদে দিচ্ছে যাতে যেতে না হয়। আচ্ছা, ফালতু না বকলে আপনার হয় না? আমাকে আমার ভয় পেতেই বয়ে গেছে। ও তাই বুঝি? তাহলে এভাবে কাঁদছো কেন? আচ্ছা, মন খারাপ করে না, আদর করে দিয়ে সব পুষে দেবো কেমন? আর আমি তো আছি তোমার পাশে, তাহলে এত মন খারাপ করছো কেন? তোমার এই পেচি মুখ আমার দেখতে ভালো লাগছে না। চলুন খেতে চলুন। সাদনান আর নূর ওরা লাঞ্চ সেরে কিছু সময় বিশ্রাম নিয়ে বেরিয়ে গেল। সাদনান আর নূর গাড়িতে গিয়ে বসলো। ওরা এবার বেরিয়ে পড়লো সাদনানের বাসার উদ্দেশ্যে। সাদনান ড্রাইভ করছে আর নূর জানালার দিকে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে গান ধরলো। যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। নূর সাদনানের দিকে তাকিয়ে একটা লজ্জামাখা হাসি দিয়ে সাদনানের দিকে তাকিয়ে বলল, আপনার গানের গলা তো খুব সুন্দর। আপনি গান নিয়ে কিছু ভাবলেও তো পারতেন। তেমনভাবে কিছু ভাবা হয়নি, টুকটাক পারি আর কি। গান ভালো গাইতে পারি মানলাম, আর আমি বুঝি সুন্দর না? একটু আমার প্রশংসা করলেও তো পারো। জানো তো, নিজের বউয়ের কাছে নিজের প্রশংসা শুনতে খুব একটা মন্দ লাগে না। তুমি তো কিপটা মন খুলে বরের প্রশংসা করতেও পারো না। আমি তো সেটা বলিনি, সব কথা সবসময় বলতে নেই। কিছু কিছু জিনিস আছে মুখের ওপর বললে তাহলে যাকে বলি আর ভাব বেড়ে যায়। আজ তোমার থেকে আমি কিছু চাই, আর সেটা তোমাকে দিতেই হবে। আশা করি আমাকে ফিরিয়ে দিবে না? বলুন শুনি, আপনার কি চাই? আমার কাছে যদি থাকে তাহলে অবশ্যই দিব, কথা দিলাম। নিজের লাইফটা আপনার জন্য দিতে রাজি। আপনি শুধু একবার চেয়ে দেখেন, আমি আপনাকে কখনোই ফিরে দেব না। মনে মনে বলল কথাগুলো নূর। সাদনান বলল, সত্যি তো? পরে আবার কথা উল্টে দিবে না তো? প্রমিস করো। আপাতত বাচ্চা ছাড়া যা চাই তাই দিব, পাক্কা প্রমিস। তুমি এত বেশি বুঝো কেন? বাচ্চার কথা আসলো কোথা থেকে? আচ্ছা, মুখটা বন্ধ করো। আমি তোমাকে যা বলি মনোযোগ দিয়ে শোনো, কেমন? পুরো কথা শেষ না করা পর্যন্ত কোনো কথা বলবে না। বলুন। নূর, আমি চাই আমাদের একটা পবিত্র বন্ধনের মাঝে ঝগড়া, অভিমান, রাগ, জেদ, সন্দেহ এই 5টা জিনিসের জায়গা না দিতে। কারণ এগুলো একটা রিলেশন ভেঙে দেয়। এগুলো মনে পুষে রাখলে একটা বিশাল আকার ধারণ করে এবং একটা সময় বেস্ট কাপলদের মাঝেও ফাটল ধরে। আমাদের মাঝে আমরা কেউ কারোর কাছ থেকে কোনো কথা গোপন রাখবো না। যে যত বড় ভুলই করুক, আমরা সবার আগে দুজন দুজনের কাছে শেয়ার করব। আমরা আমাদের সম্পর্কটাকে নিজের মতো করে তৈরি করব, যেখানে অসীম ভালোবাসা, দুষ্টুমি আর বিশ্বাস থাকবে। আমাদের এই পবিত্র বন্ধনটাকে ঝগড়া, মারামারি, অবিশ্বাস এসব করে কাটাতে চাই না।
আমি তোমার সাথে সুখের জীবন কাটাতে চাই, একসাথে চলতে চাই, দুজন দুজনের এক আত্মা হতে চাই। তোমার কাছে এটাই আমার চাওয়া। প্লিজ নূর, আমি তোমাকে এত পরিমাণে ভালোবাসি যে তোমার এক ফোঁটা চোখের পানি আমার মনটাকে ক্ষতবিক্ষত করে দেয়। আমি তোমার মুখে হাসি হতে চাই, তোমার লজ্জা পেয়ে সেই লজ্জা পাওয়া মুখের হাসির কারণ হতে চাই। আজ আপনার এত মনোমুগ্ধকর কথাগুলো আপনার প্রতি আমার ভালোবাসা আরও 1000 গুণ বাড়িয়ে দিল। আপনার প্রতি একটা কথা আমার মন ছুঁয়ে দিল। যে এত ভালো করে বোঝাতে পারে সে কখনো অভিনয় করতে পারে না। যার কথায় পবিত্রতা খুঁজে পাওয়া যায় সে কখনো ঠক হতে পারে না। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমি আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সাদনান, আই রিয়েলি লাভ ইউ। আমি আপনারও বেস্ট সঙ্গী হয়েই নিজেকে তৈরি করব। শুধু আর কিছু না। আচ্ছা, তোমরা মেয়েরা এত কথা লুকাও কেন? ভালোবাসা ভালো বা কথা মুখে বলে দিলেই তো পারো। এভাবে নিজেরও কষ্ট পাওয়ার আমাদেরও কষ্টটা বাড়িয়ে দিয়ে খুব মজা নাও। বলো শেষ আপনার। সবসময় বেশি বোঝা ভালো না, আর একবারই এত ভাবতে আপনাদেরকে কে বলে শুনি। সাদনান নূরের সাথে কথা বলছিল আর ড্রাইভ করছিল। ওদের কথা বলতে বলতে খুব জোরে বৃষ্টি চলে আসলো। সাদনানের ফোন আসলো, গাড়িটা কেমন নিরিবিলি একটা জায়গাতে থামিয়ে ওখানে এক সাইডে রেখে ফোনে কথা বলা শুরু করলো। কথা বলা শেষে পাশে তাকিয়ে দেখে নূর নেই। সাদনান ভ্রুকুচকে নূরকে খোঁজার জন্য এদিক ওদিক তাকালো। গাড়িতে রাখা ছাতাটা বের করে গাড়ির সিটে বসে নিচু হয়ে প্যান্টে কয়েকটা ভাঁজ দিয়ে জড়িয়ে নিল আর খালি পায়ে গাড়ি থেকে নামলো। সাদনান জানে এখন নূরকে কোনো রকম বৃষ্টিতে ভেজা থেকে আটকানো যাবে না। সাদনান ছাতা হাতে নিয়ে গাড়ি থেকে নেমে দেখে নূর একটু দূরে একটা নদীর পাশে বসে আছে আর কার সাথে যেন কথা বলছে। সাদনান ওর গাড়ি থেকে নামলো আর নূরের কাছে গিয়ে গেল। ওখানে গিয়ে দেখে কয়েকটা ছেলে মেয়ে সহ কি যেন খাচ্ছে। যদি ওদের পোশাক দেখে মনে হচ্ছে এরা কোনো আদিবাসী হবে, কিন্তু এখানে কোনো আদিবাসী থাকার কথা না। ওরা এখানে আসলো কি করে? এসব ভাবতে ভাবতেই সাদনান আরও কাছে গিয়ে দেখে নূর বসে বসে কি যেন খাচ্ছে আর কেমন থম মেরে বসে আছে। কিছুক্ষণ পর হাসছে আবার কাঁদছে। সাদনান চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এতটুকু সময়ের ভেতরে এই মেয়ে এরকম কিছু ঘটিয়ে ফেলবে সেটা কল্পনাও করেনি। সাদনান ওখানে নূরের পাশে বসে নূরের মাথায় ছাতা ধরে ভালো করে দেখে নূরের হাতে ভাং নামক কোন একটা তরল নেশা জাতীয় কিছু। ইয়া আল্লাহ, এই মেয়েকে আমি সামলাবো কি করে? সুস্থ থাকতে আমাকে পাগল করে দেয়, এখন আবার এসব হাবি জাবি খাচ্ছে। আমি এখন কি করব বুঝতে পারছি না। মন চাচ্ছে ঠাস করাটা জন্মে দিই ফাজিল মেয়ে একটা। ভালোবাসি, খুব ভালোবাসি আমার ডেভিলকে, আমি খুব ভালোবাসি। আই রিয়েলি লাভ ইউ সাদমান, আই লাভ মাই ডেভিল কিং। চিৎকার করে। ওর নেশা হয়ে গেছে, তাই মাতলামো করে। সাদনান বলল, বুঝলাম, আমাকে বিপদে ফেলে আপনার এখন ভালোবাসা উতলে পড়ছে, আর সেন্স থাকতে তো কাছে ঘেঁষেও দাঁড়াও না। সাদনান নূরকে ওঠানোর চেষ্টা করছে আর নূর শক্ত হয়ে বসে আছে, উঠতে চাচ্ছে না। কাদা মাটির ভেতরে একদম লেপ্টে বসে আছে। নূর সাদনানের হাত ধরে টেনে সাদনানকেও বসিয়ে দিল আর সাদনানের হাত থেকে ছাতাটা কেড়ে ফেলে দিল। নদীর ধারে তারপরে বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাতাসে শরীর শিউরে উঠছে। বৃষ্টি মুষলধারে হচ্ছে, থামার কোনো নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে। নিরিবিলি জায়গার কারণে আরও কেমন অন্ধকারটা বেশি মনে হচ্ছে। সাদনান উঠে দাঁড়িয়ে আদিবাসীদের বানানো একটা তাঁবুতে গিয়ে কাউকে ডাকল। যদিও কাউকে পাওয়া যায়। সাদনানের ডাকে একজন মাঝবয়সী মহিলা বের হলো আর সাদনান সব ঘটনা মহিলাটাকে বলল। সাদনান পকেটে হাত দিয়ে দেখে ফোনটা ভিজে একাকার অবস্থা। অনেক চেষ্টা করেও ফোন অন করা গেল না। মহিলাটি সাদনানকে একটা তাঁবু দেখিয়ে দিল। সাদনানের সাথে মহিলাটি এমন ব্যবহার করছে যেন অনেকদিন আগে চেনা। ব্যবহারে কারোর মনে জায়গা নিতে পারে সাদনান। সাদনান নিজেও ভিজে একাকার অবস্থা। নূরকে গিয়ে কোলে তুলে নিল আর নূর 4 হাত পা ছোটাতে শুরু করলো, সাথে ভ্যা ভ্যা করে কেঁদে দিল। সাদনানের কোল থেকে নেমেও গেল আর সাদনান গলা জড়িয়ে ধরে পায়ের উপর পা রেখে উপরে উঠল। সাদনান নূরের কোমর জড়িয়ে ধরল। নূরের কোনো হুঁশ নেই, নিজেকে সামলাতে পারছে না, বারবার পড়ে যাচ্ছে। সাদনানের গলা জড়িত ধরে খুব আহ্লাদে সুরে বলল, ওই ডেভিল বর, তোমার ঠোঁট খাবো, তোমার শরীরের মাতাল করা ঘ্রাণ খাবো, তোমার মনোমুগ্ধকর কণ্ঠ খাবো, তোমার বুকের পশমগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করে, তোমাকে আমি খেয়ে ফেলবো, তোমার কানের নিচে যে তিলটা আছে ওটা খাবো, আমাকে খুব করে টানে, আমাকে খেতে দিবে, আমি তোমাকে খেতে চাই। নূর, এভাবে বলিস না রে বউ, আমি কখন না জানি নিজের প্রতি কন্ট্রোল হারিয়ে ফেলি।
তোমার কথাগুলো যে আমার বুকে ঝড় তুলে দিচ্ছে। কি করে তোকে বোঝায় বলতো? সাদনানের পায়ের উপর দাঁড়িয়ে ওকে এভাবে হেঁটে নিয়ে যেতে বলল। সাদনান নূরের কোমর ধরে ধীরে ধীরে তাঁবুর দিকে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। নূর সাদনানকে থামিয়ে দিয়ে সাদনানের গালে কিস করে দেয়। নূর এরকম পাগলামিতে সাদনানেরও কেমন পাগল পাগল লাগছে। সাদনান নূরকে পায়ের উপর রেখে আবার হাঁটা শুরু করলো, কারণ এভাবে না গেলে নূর যাবে না। তাই সাদনানের বুকের মাথা দিয়ে সাদনানের বুকের উপর হাত দিয়ে দেখিয়ে নূর বলল, এখানে শুধু আমার নাম বলছে, এই মন শুধু আমাকে চাই বলছে, এই বারবার হার্টবিটগুলো আমার নাম করছে। এই বুকে শুধু আমার জায়গা, এখানে শুধু আমার বসবাস। তোমার সকল অনুভূতি, ভালোবাসা, আদর সব আমার জন্য, আমি কাউকে দিব না। তুমি শুধু আমার। রে দুষ্টু বউ, আমি শুধু তোমার, আর কারণ না। উপরওয়ালা ছাড়া কেউ পারবে না আমাকে তোমার থেকে আলাদা করতে। খুব ভালোবাসি তোকে। অনেক ভিজে গেছে আর না, এবার ঝর্ণা বাঁধিয়ে বসো তুমি। আমার তো মন বলছে ভাঙকেই ঠিক করেছ। আজ কত না কথা বললে, এগুলো তো জেনে নিলাম। আমাকে খাবে ভাবা যায়? সাদনান নূরকে কোলে তুলে নিল, তাঁবুর কাছে গেল। তাঁবুটা একটু উঁচু ঢিবির উপরে, এই জন্য পানি উঠতে পারিনি। তাঁবুর ভেতরে ঢুকে নূরকে কোনো রকম শুইয়ে দিয়ে ওই মহিলাকে ডাকলো। কোনো রকম কোনো কাপড় দিতে বলল, যাতে নূরের শরীরটা মুছে দেয়া যায়। তা না হলে জ্বর আসবে শিওর, কারণ বৃষ্টি কমলেই ওরা গাড়ি করে চলে যেতে পারবে। কিন্তু এত সময় তো আর এভাবে ভিজে কাপড়ে থাকা যাবে না। মহিলাটা একটা শাড়ি ধরিয়ে দিল আর নূরকে ড্রেস বদলে দিতে বলল, আর একটা গামছা দিয়ে ওর মাথা মুছে দিতে বলল। সাদনান তো বলতেও পারছে না যে ও পারবে না নূরকে ড্রেস বদলে দিতে। যদি বলে তো এরা ভুল বুঝবে, কারণ এসব আদিবাসীরা খুব খাতারনাক হয়। যদি জানে তো মেরে পুঁতে দিতেও পারে, কারণ ওরা শহরের ছেলে মেয়েদের এইভাবে চলাফেরা পছন্দ করে না। সাদনান শাড়িটা নিয়ে একবার নূরের দিকে তাকাচ্ছে, একবার শাড়িটার দিকে। ব্লাউজ ছাড়া শাড়ি কেমনে পরবে, এরা কি করে পরে? তবে মুভিতে দেখেছে নায়িকাদের পরতে, বাট কি করে পরে? এই নিয়ে আধা ঘন্টা পার হয়ে গেছে। সাদনান মাথায় হাত দিয়ে বসে থেকে তারপর উঠে নূরের ওড়না দিয়ে সাদনানের চোখ বেঁধে দিল, আর সাদনান নূরের ওড়না দিয়ে নিজের চোখ বেঁধে দিল। গুটিগুটি পায়ে নূরের দিকে এগিয়ে গেল। সাদনানের হাত খুব কাঁপছে। নিজের বিয়ে করা বউ, নিজের ভালোবাসার মানুষ, তাও কেন জানি একটা আনইজি ফিল করছে। তারপর উল্টো ঘুরে মহিলাটা ডেকে আনলো। মহিলাটা আর কিছু না বলে না, সাদনান ওখান থেকে বের হয়ে যায়। পকেট থেকে রুমাল বের করে মাথার চুলগুলো মুছে নেয়। সাদনান মনে মনে বলে, আমি সরি নূর, আমি তোমার অজান্তে তোমাকে টাচ করব না, পরে তুমি আমাকে ভুল বুঝবে। আমি তোমার মনে এক বিন্দু পরিমাণ সন্দেহের বীজ বুনতে দিব না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও বাসি। তারপরেও আমি একটা ছেলে, আর এখানে একটা ভুলের জন্য তুমি আমাকে ভুল বুঝতে পারো। তুমি আমার বউ, তারপর আমি বলবো আমি তোমার অনুমতি ছাড়া তোমাকে টাচ করব না। তোমার ভেজা শরীর, ঠোঁট আমাকে কতটা টানছে শুধু আমি জানি। সেদিন লিপ কিস করছি, তাই তুমি আমার উপর অনেক অভিমান করেছিলে, বাট আর না। তোমাকে বৈধভাবে পেয়েছি, আর বৈধভাবেই তোমাকে কাছে টেনে নেব, সেটা আজ বা কাল। তোমার মন চাই ভালোবাসা, কিন্তু আজ তোমাকে এভাবে ড্রেস বদলে দিতে তুমি আমাকে ভুল বুঝবে, আমি জানি। সাদনান পাশে তাকিয়ে দেখে মহিলাটি নূরের ভেজা জামা কাপড়ে হাত নিয়ে দাঁড়িয়ে আছে। সাদনান মহিলাটিকে ধন্যবাদ দিয়ে নূরের কাছে গেল। নূর একদম অন্যরকম লাগছে। বাইরের বৃষ্টিটা একটু কমছে। সাদনান ওর শার্ট খুলে পানি চিপে ফেলল আর ভেজা শার্টটা পরে নিল। তাছাড়া তার কোনো উপায় নেই। সাদনান নূরের কাছে গিয়ে বসতেই নূর সাদনানের দিকে চোখ তুলে তাকায়। সাদনান মুচকি হেসে বাইরে তাকিয়ে দেখে বৃষ্টি কমে গেছে। সাদনান নূরকে কোলে তুলে নেয় আর নূর সাদনানের গলা জড়িয়ে ধরে। সাদনান মহিলাটিকে ধন্যবাদ দিয়ে গাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ায়, আর নূর আমার ভাং খাওয়ার জন্য হাত পা ছোটাছুটি করা শুরু করে। সাদনান দ্রুত পায়ে নূরকে গাড়ির কাছে নিয়ে যায় আর নূরকে গাড়িতে বসিয়ে দিয়ে নূরের পাশের গ্লাসটা লক করে দেয় আর সাদনানকে ড্রাইভিং সিটে বসে। সাদনানের পাশে নূর আস্তে আস্তে এগিয়ে আসে আর শাড়ির আঁচল দিয়ে সাদনানের মাথা মুছে দিচ্ছে আর দুষ্টু হাসি দিচ্ছে। সাদনান মুচকি এসে নূরের দিকে তাকায় আর নূর আরও কাছে এসে বসে সাদনানের। সাদনান এক হাত দিয়ে জড়িয়ে ধরে নূরকে। নূর সাদনানের গলায় মুখ লাগিয়ে চোখ বন্ধ করে আছে। আপনি এভাবে ভিজে আছেন কেন? খুব গরম লাগছিল, এই জন্য ভাবলাম বৃষ্টিতে ভিজে শরীরটা ঠান্ডা করে নিই। খুব ভালো করেছেন, আমিও ভিজবো বৃষ্টিতে। বৃষ্টিতে ভিজবে আর আমাকে পাগল করবে, তার উপর এভাবে আবার অত্যাচার করবে, তাই তো?
আপনি তো এমনিতেই পাগল, আপনাকে আর কি পাগল করব? এটা তুমি ঠিক বলেছ, আমি এমনিতেই পাগল নূর। একটু সরে বসো, আমার ভেজের সাথে তোমার চেয়ে আনা শাড়িটাও ভেসে যাচ্ছে। তবে এই লুকে আর কারোর সামনে যেও না নূর, এমন লোকে আমি শুধু তোমাকেই দেখবো আর কেউ না। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে নূর ঘুমিয়ে গেছে। সাদনান নূরের দিকে তাকিয়ে ড্রাইভিং শুরু করে আর সামনে একটা শপিং মল থেকে দুজনের জন্য ড্রেস কিনে নেয়। যদিও যাওয়ার সময় নূরকে গাড়িতে রেখে গাড়ির ডোর লক করে গিয়েছিল। সাদনান ফিরে এসে দেখে নূর এখনো ঘুমিয়ে আছে। সাদনান একটা হোটেলে উঠল, কারণ এভাবে বাসাতে যাওয়া ঠিক হবে না। সাদনানের বাসা এখনো 2 ঘন্টার রাস্তা, আর এভাবে না যাওয়াটাই বেটার হবে। সাদনান গিয়ে আগে রুম বুক করে, তারপর চারপাশটা তাকিয়ে দেখে তেমন কেউ নেই। সাদনান নূরকে কোলে করে নিয়ে যায় আর রুমে গিয়ে বিছানায় শুয়ে দেয়। সাদনান ওর নিউ ড্রেসটা রেখে আগে ওয়াশরুমে যায়। একটা শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হয়, শুধু টাওয়াল পরে। সাদনান রিসেপশনে ফোন দিয়ে লেমন জুস আর ওদের জন্য ডিনারের জন্য অর্ডার করে। নূর তো সেই ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে আছে। সাদনান আজ নূরের করা প্রতিটা কথা মনে করে হাসছে। সাদনানের বেশি হাসি পাচ্ছে। মেয়ে বলে কি ঠোঁট খাবো? তার মানে আমার দুষ্ট বউটা এত পরিকল্পনা করে আমাকে নিয়ে? ওরে পাগলি রে, তোর কথাটা যে আমার বুকের ভেতর তোলপাড় শুরু করে দিয়েছে। ওইটার এসে ওদের খাবার দিয়ে যায়। সাদনান নূরকে ডাকে, কিন্তু নূরের কোনো সারশব্দ নেই। নূর কোনো সারশব্দ না দিয়ে সাদনানের কোলে মাথা দিয়ে কোমর জড়িয়ে ধরে শুয়ে পড়ে আর বারবার ভালোবাসি ভালোবাসি বলতে থাকে। সাদনান শুধু অবাক হয়ে দেখছে নূরকে। সাদনান নূরকে বারবার ডাকছে যেমন লেমন জুসটা খাওয়ানোর জন্য, বাট নূর উঠছেই না। এইভাবে কয়েকবার ডাকছে কিন্তু নূর উঠছেই না। সাদনান নূরের দিকে তাকিয়ে এক টান দিয়ে বিছানায় শুয়ে দেয়। তারপর নিজের লেমন জুসটা সাদনানের মুখে নিয়ে নূরের মুখে লাগিয়ে নূরের ওপর উঠে সাদনান নিজের ভর দেয় হালকা করে আর অল্প অল্প করে লেমন জুস দিতে থাকে। নূরের মুখে এভাবে পুরো লেমন জুসটা নূরকে খাওয়ায়। আপনারা চোখ বড় বড় করে শুনছেন কেন? ওটা খাওয়ানোর পর সাদনান উঠতেই নূর বমি করে দেয়। সাদনান 2 হাত বাড়িয়ে দেয়। সাদনানের শরীরেও যে বমি লেগে আছে তাতেও তার কোনো খেয়াল নেই। নূরের মুখের দিকে তাকিয়ে বুঝলো যে নূর কতটা কষ্ট হচ্ছে। সাদনান দৌড়ে ওয়াশরুমে গিয়ে হাত ধুয়ে আসে আর পানি নিয়ে আসে। নূর আবার বমি করে দেয়। সাদনান নূরকে ধরে বেডের সাথে হেলান দিয়ে বসায় আর মুখ ধুয়ে দেয় আর নূরকে শুয়ে দেয়। সাদনান আবার শাওয়ার নেয়। সাদনান নূরকে ঠেলে দেয়নি, বরং নূরের কষ্টটাকে ফিল করছে। নূরের খুব কষ্ট হচ্ছে, সেজন্য নূরকে আর ডাকলো না। সাদনান নূরকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সাদনান নূরের দিকে তাকিয়ে আছে আর নূরকে নিয়ে হাজারো স্বপ্ন বুনতে থাকে। একটা সময় সাদনানও ঘুমিয়ে যায়। সত্যিকারে ভালোবাসলে কেউ এখনো কখনো বমিকে ভয় পেয়ে ভালোবাসার মানুষটাকে সরিয়ে দেয় না, বিরক্ত চোখে তাকায় না, বরং সে বমি করার মুহূর্তেই তাকে আরো আগলে রাখে। প্রিয় মানুষকে যদি বমি করতে দেখে সরে যায়, তাহলে সারা জীবন পাশে থাকবে কেমন করে? মুখে তো হাজার হাজার বুলি সবাই দিতে পারে, বিপদে কতজন এগিয়ে আসে। একটা সময় বিএফজিএফ এত ভালোবাসে যে বাঁচার কথাও নাকি চিন্তা করতে পারে না। তার কিছুদিন পর দুজন দুজনের চোখের বিষ হয়ে যায় আর শেষ পর্যন্ত ব্রেকআপ। আর হাস্যকর বিষয়টা হচ্ছে, ব্রেকআপ বলে নাকি সব ছেড়ে ছুড়ে চলে যেতে হবে। তাহলে এইসব রিলেশনের কি দরকার? বাট বৈধ রিলেশনটা দেখো, সাদনান আর নূরের মতো। রাত 2টায় নূরের ঝাঁকুনিতে সাদনানের ঘুম ভেঙে যায়। সাদনান ঘুম চোখে তাকিয়ে দেখে নূর ওকে ডাকছে। নূর সাদনানের দিকে তাকিয়ে বলছে রাত 2টায় ঘুম ভেঙে যায় নূরের, আর সাদনানকে ডাক দেয়। সাদনান ঘুম ঘুম চোখে নূরের দিকে তাকায়। নূর সাদনানের আরও কাছে এসে বলে, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দিন। দাঁড়াও, বাট খাবার তো ঠান্ডা হয়ে গেছে, আমি আবার কিছু অর্ডার করি। না, এত রাতে আর কাউকে জাগানোর দরকার নেই, যা আছে তাই দিন। তাড়াতাড়ি দিন আমাকে খেতে। আর আমার মাথায় তো গুরিং গুরিং করছে কেন? একটু তো মাথা ভারী হবেই। আচ্ছা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কেমন? তুমি গুড গার্লের মতো খেয়ে আবার শুয়ে পড়ো, কেমন? সাদনান উঠে ঢেকে রাখা খাবার আনে আর নূর সাদনানের বুকের সাথে হেলান দিয়ে বসে। সাদনান খাবারটা বিছানার ওপর রেখে নূরকে জড়িয়ে ধরে। নূরের কানে কানে বলে, আরে বোকা, আমি এভাবে বসলে তোমাকে আমি খাবো কি করে? এইভাবে তো উল্টো হচ্ছে আমার। আমি তোমার মুখে ভাত না দিয়ে নাকি দিব, তখন পুরো মুখ একাকার হবে। আগে খেয়ে নাও, তারপর না হয় তুমি সারা রাত এভাবে থেকো। না, আমি এভাবেই খাবো, কোনো কথা হবে না। খাওয়ার সময় একটু শান্ত হয়ে থাকতে হয়, আগে খেয়ে নাও না। যা, আমি আর খাবোই না। ওকে ওকে ওকে, নাও, এভাবেই খাও, আমি আর কিছু বলছি না, কেমন? নাও, হা করো। সাদনান নূরকে ওভাবেই খাওয়াতে থাকে আর নূর খেতে থাকে। খেতে খেতে সাদনানের দিকে ঘুরে তাকিয়ে সাদনানের মুখে খাবার তুলে দেয়। সাদনান নূরের দিকে তাকায় আর মুচকি হেসে খেতে থাকে। এভাবে দুজন দুজনকে খাওয়াতে থাকে।
সাদনান উঠে নূরকে পানি খাইয়ে দিয়ে হাত ধুয়ে দেয় আর নিজেই হাত ধুয়ে আসে। নূরের কথা জড়িয়ে যাচ্ছে এখনও। সাদনান নূরের পাশে শুয়ে পড়ে। সাদনান শুতেই নূর গুটুসুটি হয়ে সাদনানের বুকের মাঝে ঢুকে পড়ে আর সাদনান নূরের কপালে ভালোবাসার পরশ এঁকে দেয় আর নূরকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে। একটা সময় আবার দুজনেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা নূরের ঘুম ভেঙে যায়। নূর উঠে বসে মাথা চেপে ধরে, তারপর নিজের দিকে তাকিয়ে দেখেও একটা শাড়ি পেঁচিয়ে পড়ে আছে। তারপর কোনো কিছু না বলে ওয়াশরুমে যাওয়ার জন্য নিচে নামতেই দেখে কয়েকটা শপিং ব্যাগ পড়ে আছে। একটা হাতে নিয়ে দেখে একটা ছেলের ড্রেস আর একটাতে মেয়েদের ড্রেস। নূর মেয়েদের ড্রেসটা নিয়ে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে দেখে সাদনান উপর হয়ে শুয়ে আছে। নূর সাদনানের কাছে গিয়ে চুলে হাত বুলিয়ে দেয়, সাদনানের কপালে ঠোঁট ছুঁয়ে দেয় আর নূর গিয়ে বারান্দায় এসে দাঁড়ায়। আজকের সকালটা খুব সুন্দর। আকাশটা মনে হচ্ছে রং তুলি দিয়ে আঁকা, ঝাঁকে ঝাঁকে পাখিরা উড়ে যাচ্ছে। সাদনান এসে নূরকে জড়িয়ে ধরল পেছন থেকে। নূর কিছু বলল না, সেরকমভাবেই দাঁড়িয়ে থাকলো আকাশের দিকে তাকিয়ে। সাদনান নূরের কাঁধে মুখ রেখে বলল, এখন কেমন লাগছে তোমার? শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি। আমার নাম বুকের বাম পাশে ট্যাটু কবে করেছেন? ডিজাইন করে নামটা খুব সুন্দর হয়েছে আঁকানো, মাঝের আকারে রেস লিখে তার মাঝে নূর লেখা। তুমি কখন দেখলি ট্যাটুটা? তোমাকে যেদিন মন থেকে ফিল করা শিখেছি সেদিনই এটা ট্যাটু করে ফেলেছি, কারণ আমি আমার মনে তোমার নাম লিখেছি। এটা তো কাউকে দেখাতে পারবো না, এজন্য বুকে ট্যাটু করে রেখেছি যাতে কেউ এই বুক দখল করতে না আসে। এটা করার আসল কারণ আমি তোমাকে বুকের কাছে সবসময় যাতে ফিল করতে পারি, এজন্য। বুঝলে? বুঝলাম। আপনি যে বউ পাগল এটা সবাই বোঝান, তাই তো? সবাইকে বোঝানোর প্রয়োজন পড়বে না, যাকে বোঝাতে চাই তাকে বোঝালেই এনাফ। আমি তো ভেবেছিলাম সকালে তোমার চিৎকারে ঘুম ভাঙবে, বাট কোনো রিয়্যাক্ট নেই কেন? আচ্ছা নূর, তুমি ঠিক আছো তো? কেন? আমি বলতে চাইছি যে সকালে এভাবে শাড়ি পরাতে আমি রিয়্যাক্ট করতে ছিল, তাই তো? আমার কালকের পুরো ঘটনাটা মনে নাই, তবে কিছু একটা করছি এটা আমি শিওর। এভাবে শাড়ি কে পরিয়ে দিয়েছে? এটাতে কোনো রিয়্যাক্ট নেই তোমার? আগে জানলে তো আপনি পরিয়ে দেননি, এটা শিওর। কারণ এত নিখুঁতভাবে কোনো মেয়ে ছাড়া এভাবে কোনো ছেলে পরিয়ে দিতে পারবে না শাড়ি। আরে বুদ্ধ, এসব বোঝার মতো কমন সেন্স আমার আছে, আমি এতটাই বোকা না। যদি কোনো ভুল করে ফেলতাম তখন কি এত শান্তভাবে থাকতে পারতে? উফ রে, তাহলে কি মিস করে ফেললাম? নূরকে রাগানোর জন্য বললাম কথাটা। আপনার উপর বিশ্বাস ছিল, আছে আর থাকবেও। আপনি এভাবে কখনোই আমাকে কাছে টানবেন না আমার সেন্স না থাকা অবস্থায়। সত্যি কথা জানেন, যার মধ্যে শয়তানি থাকে সে সেন্স থাকায় আর না থাকার তার কাছে কিছুই যায় আসে না, পড়া করে না। এত বিশ্বাস তাহলে সেই দিন কেন বললে আমি তোমার শরীর চাই? জানো কথাটা আমার কতটা আঘাত করেছিল? আমি নিজের কাছে নিজেকে কতটা ছোট লাগছিল তুমি জানো? তুমি আমার মন চুরি করেছো, তুমি আমার হার্টবিটকে ডিস্টার্ব করেছো। ওলে বাবালে, তাই নাকি? সবাইকে এক ভাবা ঠিক না, সব ছেলে এক না, এটা আমিও মানি। সমস্যা হচ্ছে কোথায় জানেন? আমরা সবসময় খারাপ কিছু দিয়ে বিচার করতে পছন্দ করি। আমরা যেমন সব মেয়েরা খারাপ না, তেমনি আপনারা সব ছেলেরাও খারাপ না। সব মেয়েরা লোভী না, তেমনি সব ছেলেরা মেয়েদের শরীর বোঝে না। সাদনান নূরকে নিজের দিকে ঘুরিয়ে মুখের দিকে তাকিয়ে আছে। নূর আবার বলতে শুরু করে, আমার মাঝে মাঝে খুব ঘৃণা লাগে ছেলেদের উপর, মন চায় ওদের ধরে মেরে ফেলি। ছেলেরা খুব খারাপ, আবার পরক্ষণে ভাবে আসলে কি ছেলেরা খারাপ? আমরা ছোট থেকে এটাই দেখে আসছি ছেলেদের নামে খারাপ এই পদবিটা। আমরা সবসময় খারাপ কিছু দেখেই তাদের বিচার করে ফেলি। আমরা এটাই মনে করি মেয়ে মানে নির্ভুল আর ছেলে মানে জঘন্য কীট। পৃথিবীটা ভালো কিছুর জন্যই এখনও টিকে আছে। খারাপ বাদ দিয়ে একবার ভালো করে চারপাশটা তাকিয়ে দেখেন, এখনো ভালো ছেলে আছে। তারা মেয়েদের শরীরটা না মনটা চায়, পার্কের ছিপায় না, তারা প্রিয় মানুষটার হাতটা ধরেই খুশি থাকে। নিউজ পেপার খুললেই দেখবেন মেয়ে হবার অপরাধে বউকে খুন, মেরে মেয়েকে গলা টিপে মেরে ফেলেছে, রেপ, মেয়েদের টিজ করা, এসব যেন সব সত্যি। এটাও তেমন সত্যি, সব ছেলেরা যেমন খারাপ না তেমনি সব মেয়েরা সে শুধু সাধু তা কিন্তু না। একটা ছেলে পরিবারের জন্য যেমন সারাদিন কষ্ট করে, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কত কিছু ত্যাগ করে, এটা তো সংবাদপত্রে দেয়া হয় না। আর এগুলো তুলেও ধরা হবে না, কারণ সবাই হাসবে, বলবে এটা সামান্য ব্যাপার। সাদনান নূরের দিকে তাকিয়ে আছে। নূরের চিন্তাভাবনাগুলো এত ইউনিক, কতজন পারে এরকমভাবে ভাবতে? সাদনান নূরের কপালে ঠোঁট ছোঁয়ালো, আর কিছু না বলে। সাদনান রিসেপশনে ফোন দিয়ে ব্রেকফাস্ট অর্ডার করলো। ওরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে ওখান থেকে বেরিয়ে গেল।
সাদনান ড্রাইভ করা শুরু করলো। নূর এক মনে বাইরের দিকে তাকিয়ে আছে। নূরের হাঁচি দেওয়া শুরু হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। সাদনান খুব দ্রুত ড্রাইভ করছে। ওরা 1.5 ঘন্টায় বাসায় পৌঁছে গেল। সাদনান নেমে নূরকে ডাকলো। দেখে নূর সিটের সাথে মাথা হেলান দিয়ে এভাবেই ঘুমিয়ে গেছে। সাদনান নূরকে কোলে করে নিয়ে বাসায় ঢুকতেই সাদনানের মা দৌড়ে আসলো। কিছু বলার আগেই সাদনান ইশারা করে চুপ করতে বলল। সাদনান নূরকে শুয়ে দিল। নূরের খুব জ্বর এসেছে। সাদনান লাইন থেকে ডাক্তারকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলল। সাদনানের মা এসে নূরের কপালে হাত দিয়ে দেখে খুব জ্বর। সাদনানেরও মুখটা শুকিয়ে গেছে। আর কিছু জিজ্ঞাসা না করে সাদনানের মা রুমাল ভিজিয়ে নূরের কপালে দিয়ে সাদনানকে টাওয়াল ভিজিয়ে আনতে বলল। সাদনান টাওয়াল ভিজিয়ে আনতেই সাদনানের মা নূর হাত পা মুখ গলা মুছে দিল যাতে জ্বরটা না বাড়ে। ডাক্তার এসে দেখে নূরের শরীরের টেম্পারেচার 102 ডিগ্রি জ্বর। ডাক্তার নূরের জন্য কিছু ওষুধ দিয়ে চলে যায় আর বলে যায় রাতে জ্বর বাড়তেও পারে। সাদনান নূরের হাত ধরে বিছানার উপর বসে আছে। সাদনানের মা ওদের জন্য স্যুপ বানিয়ে আনে। সাদনান খেতে চাইছিল না, ওর মায়ের জোরাজুরি করে খেয়ে নিল। সাদনানের মা সাদনানের দিকে তাকিয়ে নূরকে ডেকে খাইতে দিতে বলে চলে গেল। সাদনান নূরের কাছে গিয়ে ওকে ডাকছে। নূর টিপ টিপ করে চোখ খুলে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দেয়। আর সাদনান ওর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে নূর কাঁদছে কেন। সাদনান নূরকে জিজ্ঞাসা করছে, নূর কি হয়েছে, এভাবে কাঁদছো কেন, কি সমস্যা হচ্ছে আমাকে বলো। আচ্ছা তুমি সহজে মুখে কিছু বলো না কেন। বাপি, আমি বাপির কাছে যাব? এভাবে কাঁদে না, কি সমস্যা বলো। আমাকে তুমি পাগল বানিয়ে ছাড়বে নাকি? আর বাচ্চাদের মতো করে এভাবে কাঁদছো কেন? আমার মাথা ব্যথা করছে খুব। এটা বলতে কি হচ্ছে তোমার? আচ্ছা স্যুপটা খেয়ে মেডিসিন খেয়ে নাও, আমি মাথা টিপে দিচ্ছি। সাদনান নূরকে খাইয়ে দিয়ে নূরকে শুইয়ে দেয় আর মাথা টিপে দিতে থাকে সাদনান। নূরের মাথা টিপে দিতে দিতেই নূর ঘুমিয়ে পড়ে। সাদনান আস্তে করে উঠে আর এসির পাওয়ার কমিয়ে দেয়। সাদনানের ফোনে ফোন আসে। সাদনান বারান্দায় গিয়ে কথা বলে আর কিছু ফাইল নিয়ে সোফাতে বসে সেগুলোতে দেখতে থাকে। সাদনান ফাইল দেখছে আর কিছুক্ষণ পরপর নূরের দিকে তাকিয়ে থাকে। সাদনান একবার উঠে নূরের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে ঠোঁটে একটা কিস করে। একটা দিনে নূরের মুখটা শুকিয়ে গেছে। সাদনান ব্ল্যাঙ্কেট টেনে দেয় আর নিচে গিয়ে এক মগ কফি বানিয়ে আনে। সাদনানের মা বাগানে পায়চারি করছে। সাদনান কফি নিয়ে রুমে যায়। নূরের শরীরে হাত দিয়ে দেখে জ্বর নেই। সাদনান আস্তে আস্তে নিলে নূর সাদনানের হাত ধরে বসায় আর সাদনানের কোলে মাথা দিয়ে সাদনানকে জড়িয়ে ধরে। সাদনান এটাতে অবাক হয় না, কারণ এটা নূরের প্রতিদিনকার রুটিনের মাঝে পড়ে। কি ম্যাম, আপনার কি ঘুম ভালো হয়েছে? আর এখন শরীর কেমন লাগছে শুনি? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? আমি তো পেটে সুরসুরি লাগছে আমার। আমি এখন ঠিক আছি। আপনাকে এভাবে জড়িয়ে ধরতে আমার ভালো লাগে, এই জন্য ধরি। বুঝলাম। রাতে যত খুশি এভাবে ধরে থাকবো। আমি কিছু বলবো না, বাট এখন তুমি ফ্রেশ হও। যাও যাও, তাড়াতাড়ি ওঠো। উঠছে। আর 5 মিনিট? না না, 5 মিনিট না, আর 10 মিনিট। আমি জানি আপনি কিপটামি করবেন না, কারণ আমি কিছু চেয়েছি বলে কথা। নূর, তুমি চোখে মুখে পানি দিয়ে এসো, তারপর চলো আমরা ছাদে যাব, কেমন? না, এইভাবে আমি থাকবো। আমার এইভাবে থাকতে ভালো লাগছে। তবে একটা কাজ করলে আমি যেতে পারি। শুনি কি কাজ? কারণ আপনার মাথায় তো অনেক রকম বুদ্ধির শেষ নেই। আগে বলুন, তারপর না হয় ভেবে দেখব কি করব কি না। আজকে আমাকে লং ড্রাইভে নিয়ে যেতে হবে। তাহলে আমি এখন উঠে ফ্রেশ হব। তা না করলে উঠবো না। নিয়ে যাব। তুমি যাও, ফ্রেশ হয়ে এসো আগে, আর আমি কফি নিয়ে আসি। এটা ঠান্ডা হয়ে গেছে। আমার উঠতে ইচ্ছা করছে না। এবার আমার খুব রোম্যান্স করতে ইচ্ছে করছে। আর আমি একবার শুরু করলে তখন কিন্তু সহজে ছাড়বো না। থাক, লাগবে না, আমি এখনই যাচ্ছি। গুড। সাদনান নিচে গিয়ে কফি বাদে চা বানালো। আদা, এলাচ, তেজপাতা, কড়া লিকার দিয়েই করেছে। আটা বাটা, রসুন বাটা, তেল দিয়ে বলেছি আমি, বাট সাদনান দেয়নি। সাদনান কি বোকা? কত ভালো বুদ্ধি দিলাম, তাও নিল না। এসব দিয়ে চা বানালো কারণ নূরের সর্দি লাগছে। গলা ব্যথার বৃষ্টিতে ভেজার কারণে চা খাওয়াটাই বেটার হবে। সাদনান মগটা নিয়ে রুমে গেল। গিয়ে দেখে নূর ওয়াশরুম থেকে বের হচ্ছে। সাদনান বলল, সাবধানে নূর। ও মাগো, তোমারে নিয়ে আমি আর পারি না নূর। দেখছো তোমার পায়ে পানি, তারপরেও টাইলস করা ফ্লোরে এইভাবে নাচতে নাচতে বের হচ্ছে কেন? ওখানে পাপোশ আছে, পাটা মুছে আসলে খুব ক্ষতি হতো। ওরে বাবারে বাবা, আমার কোমরটা শেষ। বাপি গো, আমার তোমার মেয়ে মনে হয় আর বাঁচবে না। আমার কোমরের সব হাড়গুলো খুলে গেছে, মনে হয় আমি শেষ। আমার আর বাঁচার মতো মনে হয় কিছুই থাকবে না। উফ, ফালতু পাকা শেষ। উফটা খেলে কেউ মরে না। এবার ওঠো দেখি। বউ তো একটাই, আর 5টা থাকলে না হয় বলতাম, পড়ে গিয়ে গায়ে ধুলো লেগে গেছে, আর নিব না। এখন তার কিছু করার নেই, একটাই মাত্র।
আর বাচ্চা নিয়ে এত চিন্তা তোমার? তুমি একদম চিন্তা করো না, সময় মতো বাচ্চা দেওয়ার দায়িত্ব আমার। আমি আমার দায়িত্ব ঠিক মতো পালন করবো, দেখে নিও। সাহস তো কম না, মেরে উগান্ডার হাসপাতালে ভর্তি করে দিব। আর একবার যদি এসব বিয়ের কথা শুনি। আর আপনি আসলে একটা অসভ্য ছেলে। নেপোলিয়ন বলেছিল আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি দেব। বাট আজ আমি তোমাকে বলছি নূর, আমাকে একটা বার তোমার কাছে যাওয়ার সুযোগ দাও, কাছে টেনে নাও। আমি তোমাকে কিউট একটা বেবির মা হওয়ার ইচ্ছে অপূর্ণ রাখবো না, প্রমিস। সাদনান নূরকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয় আর চায়ের মগটা নূরের হাতে দেয়। সাদনানের সাথেও নূর খাচ্ছে, আর সেটা খুব তৃপ্তি সহকারে। নূরের কোমরে হালকা ব্যথা পেয়েছে। নূর বেডের সাথে হেলান দিয়ে বসে আছে। সাদনান নূরের দিকে কফির মগ এগিয়ে দেয় আর জিজ্ঞাসা করে, সত্যি কি আজকে যেতে হবে লং ড্রাইভে? আমার কেন জানি মন টানছে না। আজ আমরা ছাদে আড্ডা দিই, কেমন? আর তোমার শরীরটাও তো ভালো না, আমরা কালকে যাব লং ড্রাইভে, কেমন? না মানে আমি আজকেই যাব। আমি কোনো কথা শুনতে চাই না। নূর এত জেদ করতে নেই সব কিছুতে, আমার কথা শোনে না প্লিজ। ঠোঁট উল্টে কেঁদে দেয়। আচ্ছা নিয়ে যাব, আর কাঁদতে হবে না। তার আগে আমাকে আদর দিতে হবে। আমাকে আদর না দিলে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। দিতেই হবে, না দিলে হয় না। মানে আমার লজ্জা লাগছে, এটা বাদে অন্য কোনো অপশন নেই। লং ড্রাইভে যেতে চাইলে দিতেই হবে, না গেলেও এখন দিতেই হবে। আমার কিছু বলার নেই। তুমি যেতে চাইলে আদর দিব, আর না দিলে তো আমি যাব না। সো আমাকে দোষ দিবে না, কারণ আদর না দিলে আমি যাব না মানে তুমিও যাবে না। নূর সাদনানের দিকে তাকায়। সাদনান নূরের চোখের চাহনি বুঝতে পেরে নূরের সামনে এসে বসে। নূর সাদনানকে ওর দিকে ফিরায় আর ইশারায় চোখ বন্ধ করতে বলল। সাদনান মুচকি হাসে আর চোখ বন্ধ করে নেয়। নূর কি করবে বুঝতে পারছে না। নূর সাদনানের কপালে চোখে গালে কিস করে, আর সাদনান চোখ বন্ধ করে ঠোঁট উল্টে দিতেই বলে নূর মুচকি এসে তাই করে। নূর এবার লজ্জা মাখা মুখে সাদনানের পাশে বসে পড়ে। সাদনান নূরের দিকে তাকিয়ে মুখ গোমরা করে বলে, শুধু এতটুকু? ধুর, আমি বাচ্চা নাকি, আমি পারবো না যেতে। এটা বলে সাদনান উঠতে গেলে নূর সাদনানকে এক টান দেয়। নূর হুট করে এমনটা করাতে সাদনান নিজেকে সামলাতে না পেরে বেডে পড়ে যায়। আর নূর সাদনানের গলাতে কামড় বসায়, আর সাদনান চোখ বন্ধ করে নেয়। ওরা সন্ধ্যায় বের হয়। সাদনানের মা বাবা ওদের অনেক নিষেধ করে, বাট নূর কোনো কথা শোনেনি, কারণ নূরের শরীর ভালো নেই। এই জন্য নূরের মা বাবা বারবার নিষেধ করেছে। নূর খুব খুশি, আর নূরের খুশি দেখে সাদনানও খুশি। হাই স্পিডে গাড়ি চলতে হাইওয়ে রোডের ওপর দিয়ে ওরা যখন যাচ্ছিল, আর ওদের সাথে খুনসুটি নূরের সাথে কথা বলতে বলতে সাদনান খেয়াল করেনি সামনের দিকে আর ওদের গাড়িটা ট্রাকের সামনাসামনি। সাদনান নূরকে ধাক্কা দিতে চেয়েছে, বাট নূর সাদনানের হাত চেপে ধরে। সাদনানের বুকে মুখে লুকিয়ে সাদনানকে জড়িয়ে ধরে, আর ট্রাকটা সে ঠাস করে ওদের মেরে দেয়। সাথে সাথে গাড়িটা ছিটকে পড়ে। সাদনান আর নূরও। সাদনান আর নূরের শরীর রক্তে ভিজে গেছে। নূর আর সাদনান রক্ত শরীর দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। হয়তো কেউ কাউকে সেভ রাখতে পারিনি, তাই সেই চোখে হাজারো না বলা কথা বলতে চেয়েছে। পিচ ঢালা রাস্তার উপরে ওরা পড়ে আছে, দুইটা প্রাণ। আর একটু অসাবধানতার জন্য হয়ে গেল কত বড় একটা দুর্ঘটনা। সাদনান শত চেষ্টা করে উঠতে পারেনি, আর নূর সাদনানের দিকে তাকিয়ে, না না, খুব ভালোবাসি তোমায়, এই কথা বলেই চোখ বন্ধ করে নেয়। সাদনান নূর দুজনেই পড়ে আছে পিচ ঝালাই সেই রাস্তায়। একটু অসাবধানতার জন্য ঝরে গেল দুটো জীবন। সাদনান নূরকে ওখানকার মানুষজন হসপিটালে নিয়ে যায়। দুজনেই খুব আঘাত পেয়েছে। সাদনানের ফোন থেকে ওর বাবার কাছে ফোন যায়, আর ওদের দুজনের খবর জানায়। সাদনানের বাবা আর মা ওরা দৌড়ে যায়। ওদের একমাত্র ছেলের সাথে তার বউ, তাদের উপর দিয়ে বা কি যাচ্ছে শুধু তারাই জানে। সাদনানের মা সাদনানের কথা শুনে হাউমাউ করে কেঁদে দিয়েছে। ওরা হাসপাতালে গিয়ে দেখে ওদের ওটিতে নিয়ে যাওয়া হয়েছে। সাদনানের অবস্থা বেশি করুণ, কারণ সাদনান নূরকে জড়িয়ে ধরেছিল, আর সব কাজ এসে ওর মাথায় সহ শরীরে ঢুকে গেছে। নূরের বাবিকে ফোন দিয়ে সব জানানোর পর নূরের বাপি দৌড়ে আসে আর কেঁদে দেয়। কয়েকটা দিন হলো বিয়ে হওয়ায়, আর এর মধ্যে এত বড় একটা বিপদ। নূরের বাপির আর সাদনানের বাপি ওরা ডাক্তারের সাথে কথা বলছে। ওখানে না ওদের চিকিৎসা দরকার হলে সিঙ্গাপুর নিয়ে যাবে, তা ওদের এভাবে যেভাবে হোক দুজনকে সুস্থ করতে হবে, কারণ ওদের বাবা মায়ের জীবন, ওদের কিছু হয়ে গেলে ওরাও বাঁচবে কী করে। সাদনানের আস্তে আস্তে করে রেসপন্স করা কমে যাচ্ছে। নূরেরও একই অবস্থা। ডাক্তার এসে ওদের বাবা মাকে জানায় ওদের অবস্থা আরও করুণ হয়ে যাচ্ছে।
ওরা বাঁচবে কিনা বলতে পারছে না। সাদনান আর নূর কিছু হয়ে গেলে ওদের বাবা মা একেবারে ভেঙে পড়বে। টানা 4 ঘন্টা পর ডাক্তার ওটি থেকে বের হয়। নূর ভালো আছে, কিন্তু সাদনান ভালো নেই। সাদনান রেসপন্স না করলে কোমাতে চলে যাবে। নূর আর সাদনানকে একই কেবিনে রাখা হয়েছে। ওদের পুরো শরীর ব্যান্ডেজ করা। ওদের বাবা মা নামাজের বসেছে, একমাত্র উপরওয়ালা পারে ওদের এই অবস্থা থেকে উদ্ধার করতে। ওদের চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনা হয়েছে। নূরের কোনো রিস্ক নেই, বাট সাদনানকে নিয়ে সবার চিন্তা। 12 ঘন্টা পর নূরের সেন্স আসে। হাজারো কষ্ট আর ব্যথা মাঝেও নূরের মুখে প্রথম বলা কথা ছিল সাদনান। নূরের সেন্স আসতে সবার মুখে হাসি ফুটলেও সাদনানের জন্য সবার বুকটা ফেটে যাচ্ছে। নূর সাদনানের কথা বারবার জিজ্ঞাসা করছে আর সবাই এড়িয়ে যাচ্ছে। নূর রেগে সব খুলে ফেলতে চাইলে সাদনানের মা বাবার সামনে থেকে সরে যায়। নূরকে সামনের দিকে তাকাতে ইশারা করে। নূর সাদনানের এই অবস্থা দেখে আবার সেন্স হারায়। 1 বছর 3 মাস পর, নূর দেখো, তোমার জন্য লাল গোলাপ এনেছি। এই নূর, আর কত আমার উপর অভিমান করে থাকবে বলো না? কবে আমাকে ডেভিল বলে ডাকবে? আমাকে একবার জড়িয়ে ধরো না নূর, একবার আমার কোলে মাথা রাখো না। কতদিন তোমার মুখের হাসিটা দেখি না, কতদিন আবদার করনি। নূর, এভাবে আমাকে আর কষ্ট দিও না। 1 বছর তুমি কোমাতে আছো, তোমার সাদনান তোমাকে কত ভালোবাসে, তা তুমি কেন রেসপন্স করছো না? ডেভিল বর বলে ডাকছো না? সাদনান নূরের হাত ধরে চোখের পানি ফেলতে থাকে। সেদিন নূর সেন্স হারানোর কারণে আজ নূর কোমাতে, ওর ব্রেন স্ট্রোক করেছে। 1 বছর নূর এভাবে বিছানায় পড়ে আছে, আর আল্লাহর রহমতে আর বাবা মায়ের চোখের পানি আর নূরের প্রতি ভালোবাসার জোরে সাদনান ফিরে এসেছিল। নূর কোমাতে থাকার পরেও সাদনানের ভালোবাসা একটু কমেনি, বরং বেড়ে গেছে। তবে নূর একটু একটু করে রেসপন্স করে আগের তুলনায়। আরও 6 মাস পর আল্লাহর রহমত আর উন্নত চিকিৎসার সাথে সাদনানের ভালোবাসার জোরে নূর ওঠে দাঁড়িয়েছে। সাদনানের ভালোবাসা জয় হয়েছে। তবে নূর যে খুব চেষ্টা করতো রেসপন্স করার, সেটা ওর চোখের পাতা ইঙ্গিত দিত। আজ সাদনান আর ওদের নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছে। আর ওদের আর কোনো চাওয়া নেই, শুধু আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া জানাই। ওরা রিয়েল লাভগুলো ভালোবাসার সাথে দুঃখ কষ্ট সব থাকে, আর সেগুলো মেনে নিয়ে যে সফল হবে সে হবে প্রকৃত সুখী। বাট কতজন পারে এমন সৌভাগ্য নিয়ে জন্মাতে? আজ আবার ওদের জন্য বাসার ঘর সাজানো হয়েছে, কারণ এত কষ্টের পর আজ ওদের এক হওয়ার দিন। অনেক বাধা পেরিয়ে আবার ওরা এক হয়েছে। সাদনান রুমে ঢুকে দেখে নূর বারান্দায় দাঁড়িয়ে আছে। সাদনান গিয়ে নূরকে পেছন থেকে জড়িয়ে ধরে। সাদনান বুঝলো নূর কাঁদছে। সাদনান নূরকে সামনের দিকে ঘোরাতেই নূর সাদনানকে জড়িয়ে ধরে কেঁদে দেয়, আর সাদনানকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। সাদনানের পাঞ্জাবি খামচে ধরে। সাদনান ব্যথা পাচ্ছে, তবুও সাদনান কিছু বলছে না। সাদনানও নূরকে জড়িয়ে ধরে বলে, নূর, এভাবে কাঁদছ কেন? আমি আর তুমি আবার এক হয়েছি। আমাদের ভালোবাসা সত্যি ছিল, আমাদের দুজনের চাওয়া এক ছিল। এভাবে কেঁদে আজকের রাতটা তুমি নষ্ট করো না প্লিজ। আজ এতদিন বউ থাকতেও ব্যাচেলার ছিলাম। আমাকে একবার সুযোগ না দিলে আমি আমার অধিকারটা নিয়েই ছাড়ব। আর এভাবে নাকে পানি চোখের পানি দিয়ে ভিজিয়ে দিও না। আর এভাবে খামচে ধরছো কেন? তোমার এই নখ বসানোতে আমি আর কন্ট্রোল হারিয়ে ফেলছি। আপনি আসলে অসভ্য, মুখে কিছু আটকায় না। সাদনান নূরকে কোলে তুলে নিয়ে যায় আর বেডে শুয়ে দেয়। নূর সাদনানের দিকে দেখে, সাদনান দুষ্ট হাসি দিচ্ছে। নূর লজ্জা পেয়ে 2 হাত দিয়ে নিজের মুখ ঢেকে নেয়, আর সাদনান নূরের মুখ থেকে হাত সরিয়ে নেয়, বেডের সাথে চেপে ধরে আর নূরের গলাতে মুখ ডুবায়। আজ ওদের ভালোবাসা একটা রাত, নিজেকে আপন করে নেয়া একটা রাত, সাদনান আর নূরের ভালোবাসার পথ পাড়ি দেওয়ার রাত। ভালো থাকুক সাদনান আর নূর, বেঁচে থাকুক ওদের ভালোবাসা। এভাবে একসাথে পাড়ি দিক সুখ দুঃখের পথ। এভাবেই ভালোবেসে হাজার হাজার রিয়েল লাভ এর জয় হোক। সবাই তাদের প্রিয় মানুষগুলোকে নিয়ে সুখে থাকুক। সমাপ্ত।